আমার ব্যক্তিগত জিনিস স্পর্শ করার অধিকার তোকে কে দিয়েছে? বাসায় থাকতে দিয়েছে বলে কি ভেবেছিস পুরো বাড়িটা কিনে নিয়েছিস? কতবার বলেছি তোকে যে নিজের কুৎসিত চেহারা দেখানোর জন্য আমার সামনে আসবি না। ভালোবাসার মানুষের কাছ থেকে এতটা অবহেলা হয়তো মেহরিম আশা করেনি। রুবায়েত এর চিল্লাচিল্লিতে সে এতটাই ভয় পেয়েছে যে তার গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, কেবল চুপচাপ অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। এতগুলো কথা শোনানোর পরও মেহরিমের কোনো নড়াচড়া না দেখে রুবায়েত নিজেকে আর সামলাতে পারে না। মেহরিমের গালে একটা চড় বসিয়ে দেয়। পুরুষালী শক্ত হাতে চড় খেয়ে মেহরিম শব্দ করে কেঁদে ফেলে। নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ, এত কিছু করার পরও আমার সামনে দাঁড়িয়ে আসিস? তোর শরীরে কি একটু বিন্দুমাত্র লজ্জা নেই? চলে যা আমার রুমের সামনে থেকে। মেহরিম এক গালে হাত চেপে সোজা চোখে একবার রুবায়েতের দিকে তাকায়। রুবায়েত তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছে। রুবায়েতের চোখে বিন্দুমাত্র অনুশোচনা নেই। মেহরিমের জন্য ভালোবাসা তো দূরের কথা, আবারও প্রিয়তমের কাছ থেকে একগাদে অপমান সহ্য করে তার রুম থেকে বের হয়ে আসে মেহরিম। রুবায়েত সম্পর্কে তার মায়ের চাচাতো ভাইয়ের ছেলে। দূর সম্পর্ক হলেও পারিবারিক বন্ধন ভালো থাকায় প্রায়শই রুবায়েত এর সাথে মেহরিমের দেখা হতো। ছেলেটাকে সে ভালোবেসে অনেক ছোটবেলা থেকেই, কিন্তু কেন জানি রুবায়েত মেহরিমকে দু চোখে সহ্য করতে পারে না। হয়তো তার গায়ের রং একটু শ্যামলা বলে এই ঘৃণা জন্মেছে। মেহরিম শ্যামলা হলেও কি হবে, রূপে গুণে চেয়ে অন্যান্য ফর্সা মেয়ের চেয়ে কম যায় না। ডাগর ডাগর চোখ, ঘন কালো চুল, মায়াবী চেহারা, সবাই এক বাক্যে স্বীকার করবে যে মেহরিম বেজায় সুন্দরী। কিন্তু এই সৌন্দর্য একজনের কাছে বিলীন হয়ে যায় শুধুমাত্র গায়ের রঙের জন্য। মেহরিম বের হয়ে আসতেই রুবায়েত তার রুমের দরজা বন্ধ করে দেয়, যাতে মেহরিম তার কাছে ঘেঁষতে না পারে। নিঃশব্দে হলেও সেটা প্রকাশ পায়। মেহরিম ওটা বুঝতে পারে, কিন্তু নিজের অবাধ্য মনকে যে সে কিছুতেই আটকে রাখতে পারে না। মেহরিম এবার এইচএসসি দিয়েছে, তাই ভার্সিটিতে ভর্তির জন্য ঢাকা রুবায়েতদের বাড়িতে উঠেছে। এমনিতেই মেয়েটাকে রুবায়েত দেখতে পারে না। গ্রামে গেলে সারাক্ষণ তার পিছু পিছু ঘুরত। এখন তার বাড়িতে উঠায় সেই সুযোগ আরও 10 গুণ হারে বৃদ্ধি পেয়েছে। তার উপর মেহরিমের প্রতি তার মা বাবার আধিক্যতা দেখে তার যেন রাগে গা জ্বলে যায়। মেহরিম মনে এক রাস অভিমান নিয়ে ছাদে চলে যায়। এটাই তার অভিমান নিবারণের একমাত্র জায়গা। ছলছল চোখে একবার সে ছাদের দিকে তাকায়। ছাদের সৌন্দর্য দেখে সে আপনা আপনি বলে ওঠে, ইস কত সুন্দর! আমিও যদি চাঁদের মতো সুন্দর হতাম তাহলে হয়তো উনিও আমাকে অনেক ভালোবাসতেন, যেমনটা আমি ওনাকে বাসি। আবারও তার কিছুক্ষণ আগের ঘটনাগুলো মনে পড়ে যায়। আমি তো শুধু ওনার বইগুলো গোছাতে গিয়েছিলাম। টেবিলের ওপর অগোছালো বইগুলো আরেকটা হলে মেঝেতে পড়তো, তাতেই ওনারা তো রাগ। কই জেরিন আপুকে ওনার বিছানায় বসে ওনার জিনিসে হাত দেয়, তখন তো উনি কিছুই বলেন না। সকল রাগ শুধু আমার ক্ষেত্রেই, শুধুমাত্র কালো হওয়ায় আজ ওনার চোখে আমি কুৎসিত, আমার স্পর্শ কুৎসিত। কাঁধে কারো স্পর্শ অনুভব করতেই মেহরিম দ্রুত চোখের পানি মুছে ফিরে তাকায়। আনোয়ার হোসেন, রুবায়েতের বাবা। কে দেখতে পেয়ে মেহরিম মিথ্যা হাসির চেষ্টা করে। মামা তুমি এখানে? রাত তো অনেক হলো, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, না হলে যে শরীরটা আবারও খারাপ করবে। আনোয়ার মেহরিমের কথায় এক তাচ্ছিলের হাসি দেয়, তারপর তার মাথায় হাত বুলিয়ে তার পাশে গিয়ে দাঁড়ায়। রুবায়াত আবারও তোকে বকেছে তাই না? কি করব এই ছেলেটাকে নিয়ে বলতো মা? তোর মা বাপের কাছ থেকে চেয়ে তোকে বাড়িতে রেখেছি। ভেবেছিলাম প্রতিদিন তোকে দেখে ছেলেটার মন খানিক নরম হবে, কিন্তু কোথায় কি, দিন দিন যেন তোর প্রতি ওর আক্রোশ বেড়েই চলেছে। তুমি ভুল ভাবছো মামা, ভাইয়া তো আমাকে কিছুই বলেনি। তুমি আর ছাদে দাঁড়িয়ে থেকো না মামা, তোমার ঠান্ডা লেগে যাবে। মেহরিম মামনি, ভুলে যাস না আমি তোর মামা। কিসে তোর খারাপ লাগে, কিসে তোর ভালো লাগে সেটা কিছুটা হলেও আমি জানি। হতে পারে আমি তোর আপন মামা নেই, কিন্তু তোর আপন মামার চেয়ে তোকে আমি কম ভালোবাসি না। যাই হোক, তোর মন খারাপ না হলে তুই রাত বিরাত ছাদে আসিস না। আর এই বাড়িতে তোর মন খারাপের একটাই কারণ, সেটা হলো আমার গুণধর পুত্র রুবায়াত। মেহরিম নিজেকে আর সামলাতে পারে না, মামাকে জড়িয়ে ধরে মন উজাড় করে কাঁদে। এই সময়টা আনোয়ার সাহেব চুপ করে ভাগ্নির মাথায় হাত বুলিয়ে দেয়। তার নিজের চোখ জোড়া ছলছল করে ওঠে। মামা তোমার ছেলে এমন কেন বলছে না তার প্রতি আমার অনুভূতিগুলো? আমি কি এতটাই কালো যে আমার দিকে ফিরে তাকানো যায় না? ভালোবাসায় কি চেহারাই আসল? মনের কি কোনো মূল্য নেই? কে বলেছে আমার মেহরিম মামনি কালো? তুই অন্য সব মেয়েদের চেয়ে 1000 গুণে সুন্দর।
আর বাইরের রূপ হয়তো প্রথম দেখায় মানুষকে মুগ্ধ করতে পারি, কিন্তু ভিতরের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে সারা জীবন। আমি বলছি, দেখিস, আমার ছেলেও একদিন বুঝবে, তবে সেদিন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। মেরিম আর কিছু বলে না, চুপচাপ নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়ে। রুম বললে ভুল হবে, এটা বাড়ির স্টোর রুম। মেরিমের থাকার জন্য তার মা মামি রুবাইদের পাশের রুমটা বরাদ্দ করেছিল, কিন্তু সেখানে স্বয়ং রুবাইদ বাধা দেয়। সে কোনোভাবে তার পাশের রুমে কুচিত মানুষকে জায়গা দিতে রাজি নয়। কে জানে, রাতের বেলা সকলের অগোচরে মেরিম তাকে স্পর্শ করে দিয়ে তাকেও মেহরিমের মতো কালো বানিয়ে দেয়। আবারও এক নির্ঘুম রাত কাটাবে মেহরিম, কাঁদতে কাঁদতে বালিশ ভেজাবে, কিন্তু তাতে মনের কষ্টগুলো হালকা করা ছাড়া বিশেষ কোনো লাভই হবে না। রাত গভীর হলেও ঘুম নেই মেহরিমের চোখে। বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে অজু করে নেয় সে। আর সে আল্লাহর কাছে চাইবে তাই ভালোবাসায় মানুষটাকে। তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করার সময় আবারও কান্নায় ভেঙে পড়ে মেহরিম। হে মাবুদ, যাকে আমি কোনোদিনও পাবো না, যে আমাকে ঘৃণা করে, তার প্রতি এই নিষিদ্ধ ভালোবাসার অনুভূতির জন্ম দিয়েছ কেন? এত লাঞ্ছনা, এত অপমান আমি যা সইতে পারছি না। তুমি তো জানো আমি কাকে চাই, তার মনেও আমার জন্য ভালোবাসার জন্ম দাও। হাতে দুটো ম্যাঙ্গো জুসের গ্লাস নিয়ে মেরিম রুবাইতের রুমের সামনে দাঁড়িয়ে আছে। আজ বিকেলে তাদের বাসায় জেরিনা পড়ে এসেছে। জেরিন রুবাইতের ছোট চাচার মেয়ে, মেরিমের চেয়ে 3 বছরের বড়। মেয়েটা যখনই বাসায় এসে একদলে রুবাইতের কাছে চলে যায়। রুবাইতে তাকে প্রশ্রয় দেয়, সারাদিন ওর সাথে হেসে হেসে কথা বলে। এটা মোটো সহ্য হয় না মেহরিমের। জেরিন ও রুবাইতের মতো উঠতে বসতে মেহরিমের গায়ের রং নিয়ে কথা শোনায়। জেরিনের গায়ের রং যে ধপধপে ফর্সা সেটাও ভুলে না, আর মেহরিমকে ভুলতে দেয় না। মেহরিম আবার অপমানিত হবার প্রস্তুতি নিয়ে রুবাইতের রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতে সে দেখতে পায় রুবাইতের জেরিন একে অপরকে জড়িয়ে ধরে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে। এই দৃশ্য দেখার সাথে সাথে মেহরিমের হাতে থাকা জুসের গ্লাস মেঝেতে পড়ে যায়। ভালোবাসার মানুষটাকে অন্য একজনের সাথে এতটা ঘনিষ্ঠ অবস্থা দেখতে হবে যে কখনো ভাবতে পারেনি মেহরিম। তার মাথা ঘুরতে থাকে, অশ্রুর কোনো চোখের দৃষ্টি ঘোলা হতে থাকে। মেহরিমকে হঠাৎ আগমনে রুবাইতকে বিরক্ত হলেও জেরিন মনে মনে খুশি হয়। সে তো এতদিন ধরে তাকে এই দৃশ্য দেখাতেই চেয়েছিল। এই ক্লাসেস মেয়েটা যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে বাড়িতে আমার একটু প্রাইভেসি নেই। রুমে ঢোকার আগে নক দিয়ে ঢুকতে হয়, একটু বিদ্যাও কি পেতে নেই? তুমি ওনার রুবাইদ কার কাছ থেকে কি অ্যাকসেপ্ট করছো? যত সব গাইয়া খেতমি, যেমন চেহারা ছিলি তেমন তার ম্যানাস। ধুর, রোমাঞ্চের মুডটা নষ্ট হয়ে গেল জেরিন বেবি। সমস্যা নেই বেবি, আমি আবার মুখ বানিয়ে দিব। চোখের সামনে আবারও রুবাইত আর জেরিনকে অন্তরঙ্গ হতে দেখে মেহরিম আর ঠিক থাকতে পারে না। দুহাতে মুখ গুজে দৌড়ে সেখান থেকে নিজের রুমে চলে যায়। রুবাইত আর চোখে মেহরিমে চলে যাওয়া দেখে, এতে সে বেশ খুশি হয়। এখন আর তাকে কেউ বিরক্ত করবে না। মেহরিম নিজের রুমে গিয়ে মেঝেতে বসে পড়ে। আবহাওয়া এখন শীত বিদ্যমান, তাই মেঝে বেশ ঠান্ডা, কিন্তু এই মেঝের ঠান্ডা স্পর্শ তার হৃদয়ের রক্তক্ষরণের উষ্ণতা সাথে পেরে ওঠে না। মেহরিম তার 2 বাহু দিয়ে হাঁটু জড়িয়ে ধরে মুখ গুজে কাঁদতে থাকে। মনের জ্বালা মেটানোর এটাই হয়তো সবচেয়ে নিকৃষ্ট উপায়। ভাগ্যের পরিহাসে এই নিকৃষ্ট উপায়ে তার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। বেশ কিছুক্ষণ অশ্রু বিসর্জনের পর কোন এক ভাবনা মাথা আসলো। মেহরিমের মাথা উঁচু করে নিজের মোবাইলটা হাতে নেয়। কাউকে কল করতে চেয়েও যেন সে পেরে উঠছে না। তার ভিতরে এক জড়তা কাজ করছে, কিন্তু পরক্ষণে সে চোখের পানি মুছে কণ্ঠটাকে পরিষ্কার করে তার বাবাকে কল দেয়। কল রিসিভ করে পাশ থেকে এক মধ্যবয়সী পুরুষের মমতা মাখা কণ্ঠ শোনা যায়। মেহরিম মামুনি, কেমন আছিস মা? বাবাকে তো কল দিতেই ভুলে যাস তুই। তোকে না বলেছি দিনে অন্তত 5 বার কল দিবি? তোকে দেখি না কতদিন হয়ে গেছে। তোর মা তো সারাদিন শুধু তোর কথাই বলতে থাকে। আমি পরের সপ্তাহে তোকে বাড়ি নিয়ে আসবো, কেমন? কি হলো মামুনি, কথা বলছিস না কেন? বাবার কণ্ঠ শুনে মেহরিম নিজেকে সামলাতে পারে না। নিঃশব্দে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে কেবল। বাবা শব্দটা উচ্চারণ করে। সরার মেয়ের কণ্ঠ শুনে বুঝতে পারেন তার মেয়ে ভালো নেই, কিছু একটা হয়েছে মেহরিমের। মেহরিম, তুই কাঁদছিস? কি হয়েছে আমাকে বল মামুনি। কে কাঁদিয়েছে আমার কলিজার টুকরোকে? তাকে আমি চানে মেরে ফেলবো। না বাবা, আমার তোমাদের দেখতে ইচ্ছে করছে, তাই মন খারাপ। সত্যি বলছিস? কিছু হয়নি তো? হ্যাঁ সত্যি বলছি। কি হবে বলো বাবা? কাল এসে আমাকে নিয়ে যেতে পারবে? তোমাদের দেখতে বড্ড ইচ্ছে করছে। মেয়ের মুখে এমন কথা শুনে সরারের ইচ্ছে করে এক্ষুনি তার মেয়েকে সেখান থেকে নিয়ে আস। আর অবশ্যই মামুনি, আমি কালই আসবো, তুই রেডি থাকিস। কিছু কথা বলে মেহরিম কল কেটে দেয়। ফোনটা রেখে আলমারি থেকে সে একটা কাঠের বাক্স বের করে।
বাক্সের ঢাকনাটা খুলে সেখানে থাকা একটা ডায়েরি ভাঙা চুরির টুকরোটাতে হাত বোলায়। এই ডায়েরির মধ্যে নিজের মনের সকল অনুভূতিগুলো লিপিবদ্ধ করেছিল মেহেরিন, যার অধিকাংশ ছিল রুবায়েতকে নিয়ে লেখা। ভালোবাসার মানুষটাই তার হলো না, তবে অনুভূতি প্রমাণ রেখেই বা সে কি করবে। ডায়েরিটার প্রতিটা পাতা ছিঁড়ে সে ডাস্টবিনে ফেলে দেয়। বাক্সে থাকা ভাঙা চুরিগুলো আবারও তার নজর কাড়ে। কয়েক বছর আগে এই ঈদের ছুটির দৌড় রুবায়েত সপরিবারে গ্রামে ঈদ কাটাতে যায়। রুবায়েত এসে শুনে মেরিম তো খুশি জানা ধরে না। আলমারি থেকে সবচেয়ে সুন্দর জামাটা পরে, দু হাতে ডর্জন খানিক চুরি পরে। সে দেখা করতে গিয়েছিল তার প্রিয়তমের সাথে দেখা করতে, কিন্তু তার প্রিয়তম তখনও তার সাথে খারাপ ব্যবহার করে। ওই সময় রুবায়েত মেরিমের হাতে একটা জোরে চেপে ধরেছিল যে কাচের চুড়িগুলো ভেঙে তার হাতে বিঁধে যায়। সকলের দৃষ্টি আড়ালে মেরিম সেগুলোকে তুলে নিজের কাছে সযত্নে রেখেছিল। যতই হোক, চুড়িগুলোতে রুবায়েতের স্পর্শ লেগে আছে। মুক্তি চেয়েছিলেন, মুক্তি দিয়ে দিচ্ছি, মুক্তি দিয়ে যাচ্ছি আপনাকে। আর কখনো এই কুৎসিত মেয়ের মুখদর্শন করতে হবে না। আপনি ভালো থাকুন, এটাই চাই আমি মন থেকে। আমার না হোক, আপনার জীবনটা সুখের হোক। নিজ অফিস রুমে ফাইলের গাধায় মুখ গুজে বসে আছে সিয়াম। কোম্পানিটা তার বাবার, স্বভাবতই তিনি চান তার অবর্তমানে তার একমাত্র ছেলে কোম্পানির ভার নিক। তার রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে, তাই বলতে গেলে বিদেশ থেকে জোর করে নিজের ছেলেকে দেশে ফিরিয়ে এনে কোম্পানির সিংহাসনে বসিয়ে দিয়েছে কোম্পানির ম্যানেজার সাখাওয়াত হোসেন, স্যামের বাবার বিশ্বস্ত লোক। ছেলের উপর এতটা ভরসা করতে না পারায় তাকে সবসময় সিয়ামের উপর নজর রাখতে বলেছেন। ক্লায়েন্টের সাথে মিটিং শেষে তিনি বাড়ি যাওয়ার পথে একবার সিয়ামের চেম্বার থেকে ঘুরে আসে। সিয়ামকে ভেবে ফাইলের উপর পড়ে পড়ে ঘুমাতে দেখি। তার কপালে কিছু চিন্তা রেখা দেখা দেয়। ছোট থেকে সিয়াম সবসময় উদাসীন, পড়াশোনা তো তখনও সিরিয়াসলি করেনি সে। তাই বাধ্য হয়ে তার বাবা তাকে বিদেশ পাঠায়। তিনি ভেবেছিলেন বিদেশে হাওয়া গায়ে লাগলে বুঝির ছেলের উদাসীনতা কমবে, কিন্তু যা পরিবর্তন হওয়ার নয়, হাতের চেষ্টা করেও তার পরিবর্তন সম্ভব নয়। সিয়াম বাবা ওঠো, গায়ে থেকে ঘুমাও। শওকতের ডাকে সিয়ামের ঘুম ভাঙল। সে চোখ খুলে তাকায় না, বরং আদো আদো ঘুমে বিড়বিড় করে বলে, আঙ্কেল আমাকে একটু ঘুমাতে দিন তো। কী সব বালের কাজ, কিচ্ছু বুঝি না, সব মাথার উপর দিয়ে যায়। এত লেখা তো মাস্টার্স করার সময়ও পড়ি নাই। বাপ আমার জানি কোন কাজের প্রতিশোধ নিচ্ছে। আচ্ছা আমি সব সামলে নিচ্ছি, তুমি বাড়ি যাও, সন্ধ্যা হয়ে যাবে। তাকে আর কাজ করতে হবে না শুনে সিয়াম 1 সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে যায়। চেয়ার থেকে কোটটা হাতে নিয়ে বলে, সেলফের ফাইলগুলো দেখে নিয়েন, আমি আসি আঙ্কেল। বলে সে এক মুহূর্ত দাঁড়ায় না, বাড়ি গিয়ে এক লম্বা ঘুম দিতে পারবে। একথা ভাবতে ভাবতে সিয়াম খুশি মনে বাড়ির দিকে রওনা হয়। গভীর রাতে কারো দরজা ধাক্কানোর শব্দে মেরিমের ঘুম ভাঙে। আদৌ সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। শোয়া থেকে উঠে বসার সাথে সাথেই প্রচণ্ড মাথা ব্যথার যন্ত্রণায় আবারও শয্যায় লুটিয়ে পড়ে সে। শরীরের সকল শক্তিকে একসাথে করে দেহতের উপর ভর করে খুব কষ্টে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় মেহেরিম। পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতেই তার কয়েকবার মাথায় চক্কর দেয়। নিজেকে সামনে ধীরে পায়ে সে দরজার দিকে এগিয়ে যায়, কারণ সময়ের সাথে দরজা ধাক্কানোটা আরো জোরালো হচ্ছে। মেরিমের মনের মাঝে হাজারো কুচিন্তা ঘুরপাক খাচ্ছে। কাপা কাপা হাতে দরজার সিটকিনি খুলতেই উপাসে কারো জোরালো ধাক্কায় মেরিম তাল হারিয়ে ছিটকে পড়ে যায়। একে তো মাথায় প্রচণ্ড ব্যথা, তার উপর এবার পড়ে যাওয়ার মেরিমের মনে হচ্ছে তার শরীরে 10টা হাড় একবারে ভেঙে গিয়েছে। কুচকে যাওয়া কপালে বিরক্ত ভরা চোখের সামনের দিকে তাকায় সে, কিন্তু আলোর অস্পষ্টতার জন্য সামনে মানুষটার চেহারা দেখতে পাওয়া যায়নি। মেনে আবছা হলে শুধু এতটুকুই আন্দাজ করতে পারে যে মানুষটা এক যুবক। ভারতের যুবক বলতে কেবল রুবায়েত ভাই। সে এত রাতে তার রুমের সামনে কি করছে ভেবে বেশ অবাক হয় মেহেরিম। যে ছেলের ছায়া মারানোর তার জন্য নিষেধ, সে নিজে এসেছে মেহেরিমের সাথে দেখা করতে। ব্যাপারটা অনেক আশ্চর্যজনক হলেও মেহেরিমের এমন চিন্তা করার মতো শক্তি ইচ্ছা কিছু নেই। সে ভাঙা গলায় বলে ওঠে, রুবায়েত ভাই, তুমি এত রাতে আমার রুমে এসেছো কেন? রুবায়েত কত পা এগিয়ে রুমের প্রবেশ করে। চারিদিকে বদ্ধ পরিবেশ। তার দম আটকে গেলেও মেহেরিমের সাথে কিছু বোঝাপড়া করতে হবে তার। তাই মনে সকল দ্বিধা কাটিয়ে সে মেহেরিমের ঠিক সামনে হাঁটু গেড়ে বসে পড়ে সে। বাবাকে কি বলেছিস তুই? তোর সাহস তো কম না, আমার নামে তুই বাবার কাছে নালিশ করেছিস। মেহেরিম বোকা বনে যায়। বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পেরে সে আমতা আমতা করতে থাকে, যা রুবায়েতের মনে সন্দেহকে আরো পাকাপোক্ত করে। কি কি বলছো ভাইয়া? আমি আবার কবে? মেহেরিম আর কিছু বলতে পারে না। রুবায়েতের চরের তীব্রতায় তার ঠোঁট ফেটে রক্ত বের হয়ে যায়।
বাধিত নয়নে একবার রুবাইতের দিকে তাকিয়েও মানুষটার অত্যাচার থেকে তার মুক্তি মেলে না। একের পর এক চর পড়ছে তারপরে। মারতে মারতে যখন রুবাইত নিজেও ক্লান্ত, তখন সে মেহরিমের গলা চেপে দেয়ালের উপর রেখে তার মাথায় বাড়ি দেয়। মেহরিমের মনে হচ্ছে তার মৃত্যু যেন ঘনিয়ে এসেছে। শরীর অবাস হতে থেকেই তার শীঘ্রই সে জ্ঞান হারিয়ে রুবাইতের হাতের উপর পড়ে যায়। রুবাইত মেহরিমের নিধর দেহকে মেঝেতে ফেলে দাঁড়িয়ে যায়। তার দিকে সশব্দে থুতু ফেলে মুখ ঘুরিয়ে বলে, শালির ঘরে শালি, ভেবেছিস আমার নামে বাপের কাছে নালিশ করতে? তোকে আমি ভয় পাবো, তোকে মাথা তুলে নাচবো। তুই আমার নখরও যোগ্য নয়, সেটা আজ বুঝিয়ে দিলাম। যদি পারতাম গলা টিপে তোর ভাবলা সঙ্গ এখানে শেষ করে ফেলতাম। ক্লাসেস মেয়ে এসেছিল রুবাইতের পিছনে লাগতে। শ্যাম দাঁড়াও। কাঁধে ট্রাভেল ব্যাগ, অনেক কালো টি শার্ট আর কালো জিন্স, ক্যাপার মাস্ক দিয়ে মুখ ঢেকে বাসা থেকে বেরোচ্ছিল সিয়াম। এমন সময় বাবা সিরাজ খানের অগ্নিকণ্ঠ শুনে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ে। পিছনে তাকিয়ে দেখে তার বাবা অগ্নিমূর্তি ধারণ করে সিঁড়ি দিয়ে নামছে। মিস্টার খান, রিল্যাক্স। শিং ভেঙে বাছুরের দলে নাম দিবেন নাকি যে বাচ্চাদের মতো এভাবে সিঁড়ি নামছেন? একবার পড়লে কোমর ভেঙে বিছানায় পড়ে থাকবেন। তখন আমার মতো হতভাগার উপর নির্ভর করে কিন্তু সারাটা জীবন আপনার কাটাতে হবে। সিরাজ সাহেব নিজের ছেলেকে হতভাগা বলে ডাকেন। তাই চান্স পেয়ে কথা শুনিয়ে দিয়েছে শ্যাম। হাত দিয়ে শ্যামের একটা কান পাকড়াও করে ভালো করে মুলে দিয়ে দিতে বলে, আমার কিছু হলে তখন বুঝবি তুই পৃথিবীটা কত কঠিন। বৃক্ষের নিচে আসিস তো, তাই আন্দাজ করতে পারছিস না। নবাবজাদার কোথায় যাওয়া হচ্ছে শুনি? আপনার শাহজাদা সিলেটে ঘুরতে যাচ্ছে নবাব। শাহজাদা চলে গেলে এই সাম্রাজ্য দেখবে কে? কেন নবাব দেখবে? শাহজাদার এসব পছন্দ না, তাই সে বনবাসে চলে যাচ্ছে কিছুদিনের জন্য। আচ্ছা আব্বাজান, আমি যাই। এ বলে শ্যাম দৌড়ে বাসা থেকে বের হয়ে যায়, কারণ সে জানে আর এক মুহূর্ত দেরি হলেই বাড়ি থেকে বের হতে দিবে না তার বাবা। শ্যামবর্ণী, দাঁড়াও। আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ? তুমি কি মনে করেছ আমি তোমার নাগাল পাবো না? হাজার সমুদ্র পাড়ি দিয়ে হলেও তোমাকে খুঁজে আমি বের করব শ্যামবর্ণী। মেহরিম গাছের পেছনে নিজেকে আড়াল করে বড় বড় শ্বাস নিচ্ছে, নিজেকে স্বাভাবিক করছে। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছে সে। এমন সময় সে পুরুষের কণ্ঠের খানে হলো শ্বাস, হাতকে দাঁড়িয়ে থাকে যেন কোনো শব্দ নয়। পুরুষটা যেন আন্দাজ না করতে পারে যে সে এখানেই আছে। চা বাগানের এপাশটা বড় বড় গাছ থাকায় ফাউনের শুরুতেই মরা পাতায় ছেয়ে গেছে জায়গাটা। এগুলো ওপর হাঁটলে কেমন মুড়মুড় শব্দ হয়। সে শব্দকে অনুসন্ধান করে মেহরিম বুঝতে পারে পুরুষটা তার ঠিক পেছনেই আছে। কিন্তু লোকটা আর আগায় না, বরং পিছনে ফিরে গিয়ে চিৎকার করে বলতে থাকে, আমি জানি তুমি এখানেই কোথাও আছো, কিন্তু ঠিক কী কারণে আমার থেকে নিজেকে আড়াল করছো সেটা জানি না। আমি কালকে ঠিক এ সময় এখানে আসব শুধুমাত্র তোমার জন্য। এবার লোকটা চলে যায়। মেহরিম গাছের আড়াল থেকে লোকটাকে আর দেখতে না পেয়ে বাইরে বের হয়ে আসে। ছেলেটার মায়া বারবার তাকে মুগ্ধ করছে, কিন্তু এমন অপরিচিত মানুষের প্রতি এই টান অনুভব করায় নিজের প্রতি নিজেই ভীষণ বিরক্ত হয় মেহরিম। ধিক্কার জানাই তোমায় অবুঝ মন। গায়ের ক্ষতগুলো তো এখনো শুকোয়নি, তাও কেন ভুলে যাচ্ছ পুরুষ ঠিক কেমন হয়? পুরুষ কেবল রূপে আটকায়, আর সেই ভুবন মোহিনীর রূপ তোমার নেই। কথাগুলো বলতে বলতে মেহরিম নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। চা বাগানের পাশেই তার বাসা, 5 মিনিটের পথ। বাড়ি ফিরতে ফিরতেই মাগরিবের আজান দিয়ে দেয়। মেহরিম তড়িঘড়ি করে অজু সেরে নামাজ পড়ে নেয়। নামাজ শেষে নিজ রুমে বারান্দায় দাঁড়িয়ে চোখ বুজে বসন্তের শেষ শীতল বাতাস অনুভব করতে থাকে। কাল যখন প্রচুর মার খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল, তখন মেহরিম মনে করেছিল তার আর আগামী দিনে সূর্য দেখা হবে না, ফিরে আসা হবে নিজ বাসভূমিতে। সকালে জ্ঞান ফিরতেই নিজেকে বাবার কোলে আবিষ্কার করে সে। সরার মেয়ের অবস্থা দেখে এতটা ভেঙে পড়েছিল যে তিনি এক পর্যায়ে বাচ্চাদের মতো কান্না শুরু করে দেয়। দরজা খুলে মেয়েকে এভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে মনে হচ্ছিল যেন তার কলিজায় কেউ ছুরি বেঁধিয়ে দিয়েছে। চোখ মেলে তাকে নিজের বাবাকে কাঁদতে দেখে মেরে উঠে বসার চেষ্টা করে, কিন্তু শরীর তার বড়ই দুর্বল, তাই আবারও বাবার কোলে শুয়ে পড়ে। সরার হোসেন আর কোনো কথা না বলে নিজের মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। মেরিমের মামা মামি যদিও অনেকবারই তার
ক্ষমা চায়, কিন্তু কতটুকু তার কানে গিয়েছে সেটা একমাত্র উনিই জানেন। মেরিম বাড়িতে ফিরে আসায় তার মা ও তার বড় বোন রিমা যেন প্রাণ ফিরে পায়। তার মা তো প্রথম তাকে কাজ ছাড়াই করতে চাচ্ছিল না, নিজেতে খাইয়ে দিয়ে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়েছে মেহরিমকে। বিকালে মেহরিমকে ঘুম ভাঙার রিমা এক প্যাকেট হাতে নিয়ে তার রুমে আসে। প্যাকেটটা বিছানায় রেখে দুহাত দিয়ে বোনকে আদর করে বলে, আমার কাঠবিড়ারির ঘুম ভেঙেছে কি? তা কেমন ঘুম হলো? ভালো। কতদিন পর একটু খোলা বাতাস পাচ্ছি। ঢাকা শহরটা আসলেই অনেক বদ্ধ, যাও একটু বাতাস আছে সেটাও দূষিত। ঢাকা শহরের দোষ দিচ্ছিস কেন বোন? স্টোর রুমে থাকলে যে কারোই দম বন্ধ হয়ে আসবে। রিমার কথা শুনে মেহরিমের মন খারাপ হয়ে যায়। রিমা যেটা বুঝতে পারে প্যাকেটটা হাতে নিয়ে মেহরিমকে দিয়ে এগিয়ে দেয়। দেখ বোন, তোর জন্য এনেছি, পরে দেখ কেমন লাগে। সাদা রঙের চুড়িদার, তারপর সোনালি সুতার কাজ, বেশ ভালোই মানিয়েছে মেহরিমকে। একটু পর দুই বোন বাড়ির পাশে চা বাগানে হাঁটতে বের হয়। সিলেটের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর একটাই এই চা বাগান। সেখানে না গেলে সিলেট ভ্রমণ বৃথা। মেহরিম সেখানে আগমনেই হাঁটতে গিয়ে রিমাকে হারিয়ে ফেলে। মেহরিম এদিক ওদিক খুঁজতে থাকে রিমাকে, কিন্তু সে কোথাও খুঁজে পায় না। তার মনটা কেবল ব্যাকুল হয়ে ওঠে। সে রিমাকে খুঁজতে এতটাই মশগুল ছিল যে দীর্ঘক্ষণ ধরে সে এক পুরুষ তাকে মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে সেটা খেয়াল করার ফুরসত পায় না সে। শ্যামবর্ণী, কে তুমি? কি তোমার পরিচয়? কোথায় থাকো তুমি? বলে যাও, না হলে এই তৃষ্ণার্ত প্রাণ তোমায় কোথায় খুঁজবে? হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে একেবারে ভীতু হয়ে ওঠে মেহরিম। পিছনে তাকিয়ে দেখে কালো কাপড় নিজেকে আচ্ছাদিত করে রাখা কেউ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, যার চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। মেহরিমের মনের মাঝে এক অজানা ভীতি কাজ করতে থাকে। পুরুষটা তার দিকে কয়েক কদম এগিয়ে এলে সে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। চাই না মেয়ে তুমি অন্য কার হও, পাবে না কেউ তোমাকে তুমি কার নও। চাই না মেয়ে তুমি অন্য কার হও, তুমি তো আমারই, জানো না ও এ হৃদয় তোমারই। ও তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে আর, পৃথিবী চেনে যাক তুমি শুধু আমার। আগমনে কিছুক্ষণ গান গেয়ে নিজের ব্যাকুল মনকে স্থির করার চেষ্টা করে সিয়াম, কিন্তু কোনো লাভ হয় না। তার মনে যায় এখন শ্যামবর্ণ সাক্ষাৎ পাওয়ার জন্য হাঁসফাঁস করছে। সিয়াম চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু বন্ধ চোখে তার কল্পনার বারবার শ্যামবর্ণিত ভীত সস্ত্র চেহারা আসতেছে। ঘুমানোর চেষ্টা ব্যর্থ হলে সিয়াম বিছানার উপর হাত পা ছুঁয়ে শুয়ে থাকে। সিলেটে এমনিতেই ঠান্ডা, তার উপর এসি চলছে। ঠান্ডা লাগার প্রাথমিক কিছু লক্ষণ দেখা গেলেও সিয়ামের সেদিকে কোনো মন নেই। তার মন জুড়ে রয়েছে তার শ্যামবর্ণী। তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে আজ, পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার। হওয়ার মতো জীবনে এসে আমায় মুগ্ধ করে আবারও হাওয়ায় মিলিয়ে গেলে কেন শ্যামবর্ণী? কোথায় খুঁজবো আমি তোমায় বলো? তুমি আদেও আসবে বলো আমার জন্য? স্যাম নিজের মনকে প্রশ্ন করে, কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে উত্তর হিসেবে আসে না, কে সে আসবে না। সিয়াম যখন এসব চিন্তায় মশগুল, ঠিক সেই সময় শব্দ করে তার ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিলে সে দেখতে পায় তার বাবা কল দিয়েছে। হ্যালো মিস্টার খান, বলুন কি বলবেন? হতভাগে বাপের নাম ধরে ডাকতে হচ্ছে। এই চর দিয়ে মায়ের থেকে 32 পাটি দাঁত খুলে ফেলবো তোর। কেমন বাপ আপনি? জানেন না ছেলের 32টা দাঁত নেই, 28টা আমার। আজ আকেল দাঁতগুলো উঠলে তোর মগজে একটু বুদ্ধি হতো হতভাগা। আপনি কি আমার নিকনেমগুলো মনে করানোর জন্য আমাকে কল দিয়েছেন? আসবি কবে বাবা? তোকে সারা যে একা এত বড় বাড়িতে ভালো লাগে না। শ্যামবর্ণী না নিয়ে আমি আসবো না, ওকে সাথে নিয়ে আমি ঢাকায় প্রবেশ করব, তার আগে না। শ্যামবর্ণীটা আবার কি? চীনা বাদামের মতো গায়ের রং, ঠোঁটগুলো হার্ট শেপ, হালকা বাতাসে দুলতে থাকা ঘন কালো চুল, চোখ জোড়া, টানা টানা, খাড়া নাক আর মায়াবী চেহারা। এক কথায় এমন এক রমণী যে এই শর্মার হৃদয় জয় করেছে এক দেখাতেই।
তোর মনে ধরেছে? নিয়ে আয় এখানে, আমি কথা বলবো ওর বাবা মায়ের সাথে। এখানেই তো সমস্যা। ও কোথায় থাকে, ওর পরিচয় কি, কিছুই তো জানি না। তোকে কি আমি এমনিতে হতভাগা বলি? একটা মেয়ের নাম ঠিকানা জোগাড় করতে পারিস না? তোর মাকে আমি তুলে নিয়ে বিয়ে করেছিলাম, তুই যে আমার ছেলে বিশ্বাস করতে বাধ্য হয়। না খান সাহেব, না। আপনি আমাকে যা বলার বলুন। আমার মায়ের চরিত্র সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবেন না। আমি তা মোটেও বরদাস্ত করব না। তবে রে, তুই বাড়িতে আয় হতভাগা, তোর মজা আমি দেখাবো। বিকেল পার হয়ে সন্ধ্যা হতে চলল, কিন্তু শ্যামবর্ণীর আসার কোনো নামগন্ধ নেই। শ্যাম বিষণ্ণ মনের চা বাগানে এক গাছের গোড়ায় বসে আছে। একটু পরপর আশেপাশে চেয়ে তার কাঙ্ক্ষিত মনের মানুষের জন্য অপেক্ষা করছে। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে, কিন্তু সময় আগে আকাশ লাল বর্ণ ধারণ করেছে। শ্যাম মনে সকল আশা ত্যাগ করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিল। সে অনেক আশা নিয়ে এসেছিল যে আজ একবার হলেও তার শ্যামবর্ণীর সাথে দেখা হবে। এবার দেখা হলো, সে তার শ্যামবর্ণীকে তাকে ছেড়ে যেতে দিবে না। দরকার হলে বেঁধে তাকে কাঁধে তুলে নিয়ে যেতে হবে। তবুও তাকে চোখের আড়াল হতে দিত না। শ্যাম চা বাগান থেকে বের হয়ে চিকন গলি দিয়ে আলমুলটে যাচ্ছিল। হঠাৎ কি এমন করে রাস্তার পাশে থাকা এক বাগান ঘেরা দোতলা বাড়ির বারান্দার দিকে চোখ দেয় শ্যামে। বারান্দায় তার শ্যামবর্ণীকে দেখে শ্যামের চোখ বিস্ফোরিত হয়ে যায়। মেরিম অন্যদিকে তাকিয়েছিল, দেখে শ্যামকে দেখতে পায়নি। শ্যাম দুই হাত প্রসারিত করে ও চোখ গলাতে শ্যামবর্ণীকে ডাকতে থাকে। শ্যামবর্ণী, ওহে আমার শ্যামবর্ণী, একবার এদিকে তাকাও। তোমার জন্য যে এক তৃষ্ণার্ত প্রাণ চাতক পাখির মতো পথ চেয়ে বসে আছে। এক অপরিচিত কণ্ঠ কানে আসতেই মেরিমের চোখ যায় শ্যামের দিকে। এক মুহূর্ত নষ্ট না করে সে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমার কিশোরী শ্যামবর্ণী, কি ভেবেছ দরজা দিলেই কি আমার কাছ থেকে লুকাতে পারবে? সিয়াম এত বোকা নয়, সে তার ভালোবাসা আদায় করতে জানে। এখন তো তোমার অবস্থানও আমি জেনে গেছি। কি করে আমার থেকে তুমি দূরে থাকবে আমিও দেখব শ্যামবর্ণী। মেহরিমের এমন কাণ্ড দেখে শ্যাম মুচকি আসে। বিকাল থেকে মনটা কেমন আনচান করছে মেহরিমে। না চাইতেও বারবার ঘড়ির দিকে নজর যাচ্ছে তার। অবাধ্য মন তাকে স্মরণ করিয়ে দিচ্ছে তোর অপেক্ষায় এক মানব প্রহর গুনছে। আবেগের বশবর্তী হয়ে মেহরিম তার সাথে দেখা করার জন্য বের হয় ঠিক করেছিল, কিন্তু পরক্ষণে রুবাইতের কথা মনে পড়লে সে বেঁকে বসে। এক অপরিচিত পুরুষের জন্য এত দরদ দেখানোর কিছু নেই। তাছাড়া জনমানব শূন্য জায়গায় মেহরিমকে একলা পেয়ে যদি সে খারাপ কিছু করে বসে, তখন তো মেহরিমের মান সম্মান যাবে। কিন্তু কি করে নিজের অশান্ত মনকে শান্ত করবে সে? কারণ যেন ছেলেটার জন্য এক অদ্ভুত মেয়া কাজ করছে তার। রুবাইতকে ভালোবেসে কখনো তার জন্য এমন অনুভূতি সৃষ্টি হয়নি মেহরিমের মনে। মেহরিম আসরের নামাজ পড়ে বারান্দায় দাঁড়ায়। গধূলির লগলি ঠান্ডা বাতাস তার চঞ্চল মনকে শান্ত করার জন্য সচেষ্ট। তাই চোখ বুঝে এক হালকা শীতল বাতাস অনুভব করছিল মেহরিম। কিন্তু হঠাৎ এক অপরিচিত কণ্ঠ শ্যামবর্ণীর নামটা শুনে হকচকিয়ে আশেপাশে তাকায় সে। রাস্তার দিকে নজর পড়লে কালকের অচেনা পুরুষকে দেখতে পায়। আর সে মাস্ক পরেনি, তাতে সম্পূর্ণ চেহারা মেহরিমের চোখে পড়ে। কি সর্বনাশ, ছেলেটা এখনো এলো কি করে? ছেলেটা কি তাহলে মেহরিমকে পিছু নিচ্ছে? মেহরিম নিজেকে আড়াল করতে তৎক্ষণাৎ নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বুকটা এখনো তার ভয় টিপ টিপ করছে। মেহরিম বুঝতে না পারে ছেলেটা তার ঠিকানা কিভাবে পেয়েছে। ছেলেটা যদি প্রতিদিন তার বাসার সামনে দাঁড়িয়ে থাকে, আশেপাশে মানুষ দেখে ফেললে তার নামেই বদনাম রটানো উঠবে। দুশ্চিন্তাগুলো মাথা ঘুরপাক খেতে খেতে একসময় মেহরিম ঘুমিয়ে যায়। মেহরিমের মা রাতে খাবার খাওয়ার জন্য ডাকতে এলে মেয়েটাকে চিন্তিত মনে ঘুমিয়ে থাকতে দেখে তার কপালে কয়েকখানা চুমু দিয়ে দরজা চাপিয়ে চলে যায়। মেহরিমকে আর ঘুম থেকে তোলে না। রাত প্রায় 12টা। শহরের বাইরে রাত 12টার অনেক আগেই সবাই ঘুমিয়ে যায়। তাই এই সময়টা ঢাকার সন্ধ্যার মতো মনে হলেও সিলেট যখন মাঝরাত বলাই চলে। কোনো এক অজানা কারণে মেহরিমের ঘুম ভেঙে যায়। তবু সে চোখ বন্ধ করে শুয়ে থাকে পরবর্তী ঘুমের রেশ আসার জন্য। কিন্তু হঠাৎই তার মনে হতে থাকে কেউ তার দিকে গভীর দৃষ্টিতে চেয়ে আছে। এই অনুভূতি তার মধ্যে অস্থিরতা সৃষ্টি করছে। এত রাতে তোর রুমে সে ব্যতীত কেউ নেই, এ বিষয়ে মেহরিমের মনে কোনো সন্দেহ নেই। কিন্তু অস্থিরতা কাটাতে আলসেমি ভয় চোখ দুটো খুলে তাকায়। চারদিকে এতটাই অন্ধকার যে মেহরিমের সামনে কেউ বসে থাকলেও সে দেখতে পারবে না। বেড সাইডের টেবিলের ওপর রাখা ল্যাম্পটা জ্বালাতে মেহরিম নিজের রুম থেকে অপরিচিত সত্তাকেও দেখতে পায়। সে তার পাশে তার হাতের ওপর
মাথায় গিয়ে শুয়েছিল। ব্যাপারটা আন্দাজ করতে পেরে মেহরিম লাফে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ভয় তার গলা দিয়ে কথা বেরোচ্ছে না, তাই চেষ্টার পরেও সে চিৎকার করতে পারছে না। মেহরিমের এসব কাজে সিয়াম বিরক্ত হয়। সে বিছানায় হাত পা ছুঁড়ে শুয়ে পড়ে। ধুর, তোমার এক্ষুনি ঘুম ভাঙতে হলো শ্যামবর্ণী। আরও ঘন্টাখানিক পর জেগে উঠতে পারলে না? ততক্ষণে আমিও একটু মন ভরে তোমায় দেখে নিতাম। কে কে আপনি? কেন আমার পিছু নিয়েছেন? আর আমার রুমেই বা ঢুকলেন কি করে? কেন? বারান্দার দরজা দিয়ে। দরজার লক সিস্টেম এতটাই ঠুনকো যে একটু ধাক্কা দিলেই খুলে যায়। আজ না হয় আমি এসেছি, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু কাল যে চোর আসবে না তার তো কোনো ঠিক নেই। আপনি কোন সাহসে আমার রুমে ঢুকেছেন? জানেন এখন আমি চাইলে পুলিশে দিতে পারি আপনাকে। আমি তো তোমার বাসায় ঢুকেছি, আর তুমি যে বিনা ওয়ার্নিংয়ে আমার মনে ঢুকে বসে আছো, তার বেলায় শ্যামবর্ণী তুমি থাকলে আর পুলিশের কি দরকার? তুমি তো আমাকে তোমার মায়ায় কয়েদ করে রেখেছ। আমি যে হাজার চেষ্টা করেও সেখান থেকে মুক্তি পাচ্ছি না। সিয়াম কথাগুলো বলার সময় খেয়াল করে মেরিম আস্তে আস্তে দরজার দিকে এগোচ্ছে। সিয়াম খুব দ্রুত গতিতে শোয়া থেকে উঠে মেরিমকে জড়িয়ে ধরে ফেলে, যাতে সে রুমে বাইরে যেতে না পারে। মেরিম কোনোভাবেই বাইরে চিৎকার করলে নিঃসন্দেহে তাকে লাল দালানের ভাত খেতে হবে। তখন তার শ্যামবর্ণী কে নজরে রাখবে? শ্যামবর্ণীকে কে নজরে রাখবে? শ্যামবর্ণী, আমার থেকে কেন তুমি বারবার পালানোর চেষ্টা করো বলো তো? আমাদের দুজনের ভাগ্য এক সুতোয় বাঁধা। তুমি যত আমাকে দূরে ঠেলে দিবে, তত আমি অজান্তেই তোমার কাছে চলে আসব। একটিবারও কি অনুভব করতে পারছো না এই তৃষ্ণার্ত প্রেমিকের বিশৃঙ্খল অনুভূতিগুলোকে? দেহ প্রথমে কোনো পুরুষের ঘনিষ্ঠ স্পর্শ পাওয়ায় মেরিম মস্তিষ্কে এক অজানা শীতল শিহরণ বয়ে যায়। রুবাইতের স্পর্শ সে পেয়েছিল, কিন্তু সেটা ছিল আঘাত, ভালোবাসার স্পর্শ নয়। সিয়ামের স্পর্শে নারী লালসার সিটে ফোটাও নেই, শুধু আছে পরম যত্ন। মেহরিমকে একেবারে শান্ত থাকতে দেখে সিয়াম ভীষণ অবাক হয়। মনে মনে সে ভাবে হয়তো মেহরিমের মনেও তার জন্য ভালো লাগার অনুভূতিগুলো দেখা দিচ্ছে, তাই সে মেহরিমের কপালে ছোট্ট করে নিজের ঠোঁট স্পর্শ করিয়ে দেয়। অপরিচিত একটা ছেলে এতটা স্পর্ধা হয়তো মেহরিমের সহ্য হয় না। চোখ মুখ শক্ত করে সোজা এক চড় বসিয়ে দেয় সিয়ামের গালে। আকস্মিক এই কাজে সিয়াম মেহরিম থেকে একটু দূরে সরে যায়। সেই গালে হাত দিয়ে হতভম্বের মতো মেহরিমের দিকে তাকিয়ে থাকে। একটু আগেই যে মেয়েটা এতটা শান্ত শিষ্ট মনে হচ্ছিল, তার একই রূপ দেখলো সে। আপনারা ছেলেরা কি মনে করেন আমাদের ভোগবিলাসের সামগ্রী আমরা? যখন ইচ্ছা বুকে আগলে রাখবেন, যখন ইচ্ছা ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবেন। শুনুন মিস্টার, আমি কোনো বেশ্যা নই যে আপনাকে যখন তখন আমার দেহ স্পর্শ করতে দেব। আমার যৌবনের এত উঠতি উত্তেজনা ওই সব বাজারের মেয়েদের সাথে গিয়ে মেটান। আমার সাথে কোনো বাজে খারাপ ব্যবহার করতে আসলে পরিণামে এমন চর থাপ্পড়ি খেতে হবে। মেহরিম ভাবে যে অবলা এক নারীর হতে চর খেয়ে ছেলেটা বাদরামে একটু কমবে, অপমান বোধে চলে যাবে সে। কিন্তু মেহরিম তো আর জানে না যে সিয়াম খান উঠতে বসতে তার বাপের কাছে খোটা খায়। চর তো অনেক মামুলি ব্যাপার। সিয়াম গালে হাত ঘষতে ঘষতে মুখটা বেজার করে মেহরিমের কাছে যায়। শ্যামবর্ণী, মারলে কেন আমাকে? ব্যথা পাইছি না, এখন আদর করে দাও। মেহরিম যেন আকাশ থেকে পড়ে। এই মানুষটা কি 25 বছরের যুবক নাকি 5 বছরের বাচ্চা ছেলে বুঝে উঠতে পারে না সে। না এত বড় ছেলে কখনো ঠোঁট ভাঙে কাঁদে তার নিছক আদরের জন্য? আমার শরীরে লজ্জা বলতে কিছু নেই, কিছু নেই। মেয়ে মানুষের হাতে চড় খেয়ে এখন আদর পাওয়ার জন্য কাঁদছেন। আমার বাবাও বলে আমার লজ্জা শরম কম। আর তোমার সাথে কি লজ্জার সম্পর্ক নাকি যে কথায় কথায় লজ্জা পাবো? নাও আই নিড সাম লাভ ফ্রম ইউ শ্যামবর্ণী। এই বলে সিয়াম আবারও মেহরিমকে নিজের কাছে টেনে নেয়। নিজের কপালটা মেহরিমের কপালের সাথে ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। ভয়ঙ্কর নিঃশব্দ মুহূর্ত কাটে কিছুক্ষণ। মেহরিম অবাক চোখে কিছুক্ষণ ছেলেটাকে দেখে। লম্বা চওড়া উজ্জ্বল ফর্সা চামড়া নিখুঁত চেহারার ছেলে। এই ছেলে কিনা তাকে পছন্দ করে? তার মতো এত কালো মেয়েকে? ব্যাপারটা মন থেকে মানতে পারে না মেহরিম। 2 হাত দিয়ে নিজে থেকে সিয়ামকে ছাড়িয়ে নেয় সে। সিয়াম এবার বিরক্তি চোখে তাকায় তার দিকে। এটা কি হলো? এভাবে ছড়িয়ে নিয়েছো কেন নিজেকে? আমার স্পর্শ কি তোমায় অস্বস্তিতে ফেলছে শ্যামবর্ণী?
আমাকে এভাবে স্পর্শ করবেন না, তাহলে আমার গায়ের রং আপনার গায়ে লেপ্টে যাবে, কালো হয়ে যায় আপনার ধলা চামড়া। কালো? কে কালো? কেন, আমি দেখতে পাচ্ছেন না নাকি মগজের মতো চোখগুলো কেউ খেয়েছেন? মেরিমের কথা শুনে শ্যাম উচ্চস্বরে হেসে ফেলে। মেরিম রাগান্বিত চোখে চেয়ে থাকে তার দিকে। তুমি কালো? কালো কাদের বলে জানো শ্যামবর্ণী? তোমার গায়ের রং একেবারে চীনা বাদামের মতো। আমার সবচেয়ে প্রিয় খাবার। একদম নিজেকে কালো বলবে না, তাও আমার সামনে। শেষের বাক্যে একটা অন্তর্নিহিত জোরালো শক্তি ছিল তার দরুন মেরিমের পাল্টান। মেরিম পাল্টা কোনো জবাব দিতে পারল না, কেবল অবাক চোখে চেয়ে থাকলো রহস্যময় মানুষটার দিকে। তার আপাত মস্তক রহস্যের ঢাকা। শ্যাম মেরিমের গালে একটা কিস করে বারান্দায় চলে যায়। ঘুমিয়ে পড়ো শ্যামবর্ণী, কালকে দেখা হবে আবার, বলে শ্যাম রেলিং বেয়ে নিচে নেমে যায়। শ্যাম চলে গেলে মেহরিম বারান্দার দরজা আটকে দেয়। ছেলেটা এমন কেন? বয়সের সাথে হয়তো বুদ্ধি বিকাশ হয়নি, নতুবা তার সামনে ভালো মানুষই অভিনয় করছে। সে কি আসলেই আমাকে ভালোবাসে? এই প্রশ্ন বারবার ঘুরপাক খায় মেরিমের মাথায়। আর ছেলেটার সামনে সেই বা কোনো এত দুর্বল হয়ে যায়। নিজেকে বারবার প্রশ্ন করলেও কোনো উত্তর পায় না মেহরিম। দরজা খুলতে জেরিনকে অন্য এক ছেলের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে রুবাইতের চোখ ছানা বড়া হয়ে যায়। সে একটানে জেরিনকে ছেলেটার গায়ের উপর থেকে আলাদা করে সজোরে এক চড় বসিয়ে দেয় তার গালে। জেনের চুলগুলো মুট করে তাকে দাঁড় করায় রুবাইত। নষ্ট মেয়ে ছেলে, আমার গার্লফ্রেন্ড হয়ে অন্য সাথে ঢলাঢলি মেতেছিস কেন রে? আমি বুঝি তো চাহিদা মেটাতে ব্যর্থ। জেরিন এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে বিছানায় ছেলেটার কাছে চলে যায়। তারা দুজনে গায়ে জামা কাপড় ঠিক করে নেয়। তারপর জেরিন রুবাইতের উদ্দেশ্যে বলে, তোর মতো ফকিনি ছেলের গার্লফ্রেন্ড এই আগুন সুন্দরী জেরিন? তুই নিজেকে কি ভেবেছিস মিস্টার হ্যান্ডসাম? তুই যে আমি তোর গার্লফ্রেন্ড হতে যাবো? একটা আইফোন কিনে দেওয়ার মুরুদ নেই, এসেছে বয়ফ্রেন্ড হতে। মানে কি এসবের জেরিন? তুমি কি আমাকে ভালোবাসো না? কি বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? ভালোবাসা মাই ফুড। দুদিন সময় দিয়েছি দেখে ভেবেছিস আমি তোকে ভালোবাসি? তোর মতো এক গরিবকে ভালোবাসবো আমি? তুই জানিস আমার কত ডিমান্ড? আমাকে এক রাত পাওয়ার জন্য দেশের বড় বড় ব্যবসায়ী দাঁড়িয়ে থাকে, সেখানে কিনা তুই? দিবা স্বপ্ন দেখা বন্ধ কর, যা বেরো আমার বাসা থেকে, নাহলে আমি গার্ডদেরকে গালা ধাক্কা দিয়ে বের করে দিব। রুবাইত কিছুক্ষণ হত্যবম্বের মতো দাঁড়িয়ে থাকে, ধীর পায়ে সেখান থেকে চলে যায়। আসপিরায় দুদিন মানুষটা দেখা না পেয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে মেহরিমের বিরহিত প্রাণ। প্রতিদিন বিকেলে সে বারান্দায় দাঁড়িয়ে থাকে, কিন্তু সিয়ামের টিকিটাও দেখা মেলে না। সিয়াম কি তাহলে মেরিমের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে, নাকি সেও চলে গেছে মেরিমকে ছেড়ে? এমন হাজারো দুশ্চিন্তা মেরিমকে ঘিরে ধরেছে। মেরিমের মুখ শুকনো করে বসে থাকতে দেখে রিমা কিছুটা চিন্তিত হয়ে যায়। ছোট থেকেই তার বোনটা চাপা স্বভাবের। হাজার রাগ অভিমান হলেও মুখ ফুটে কিছুই বলবে না সে। এমনিতেই গত কয়েক মাস মেহরিম বেশ কিছু তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছে, যেগুলো আর কেউ না জানুক, রিমা জানে। রিমা মেহরিমকে নিজের কোলে বসিয়ে নেয়। অষ্টাদশী হলেও রিমার কাছে আজও তার বোন ছোট কাঠবিড়ালির মতোই। রিমা মেহরিমের কপালে ঠোঁট যুগল ছুঁয়ে দিয়ে তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে। কি হয়েছে? আমার কাঠবিড়ালিটার মন খারাপ কেন? মেহরিম রিমার বুকে মাথা গুঁজে কেঁদে দেয়। মেহরিমের এই আকস্মিক কান্নায় যেমন রিমা অবাক হয়, তার চেয়ে বেশি অবাক হয় মেহরিম নিজেই। দুদিনের পরিচয় এক ছেলের জন্য তার এত কষ্ট হচ্ছে যে সে প্রকাশ্যে এমন বাচ্চার মতো কাঁদছে। নিজেকে থামানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু পারছে না। বুকের ভেতরটা বারবার মুচড়ে উঠছে। যদি তার আর দেখা না পায় মেহরিম, কি করে কাটবে তার বিকেলগুলো? মিনিট দশেক নির্বিচ্ছিন্ন কান্নার পর মেহরিম মাথা তুলে বোনের দিকে চেয়ে বোকার মতো হাসি দেয়। রিমাও তার দিকে চেয়ে হাসার চেষ্টা করে, কিন্তু কিছু বলে না, কারণ সে চায় না পুরনো গায়ে আঘাত করে মেহরিমকে পুনরায় কষ্ট দিতে। ঠিক সেই মুহূর্তে মেহরিমের মা এক হাতে ফোন দিয়ে হস্তদস্ত হয়ে তাদের দিকে ছুটে আসে। তোরা তাড়াতাড়ি তৈরি হয়নি, ঢাকা থেকে তোদের আনোয়ার চাচা, মামি আর রুবাইয়াত আসছে। আমাকে মাত্র ফোন দিয়ে জানালো আমাদের বাসায় নাকি উঠবে। মায়ের মুখে রুবাইতের নাম শুনতে মেহরিমের সরে যেন আগুন ধরে যায়। এক মুহূর্তে দেরি না করে সে রিমার কোল থেকে উঠে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মা, তুমি না করলে কেন? ওদের জানো না তুমি ওরা তোমার
ছোট মেয়ের সাথে কি ব্যবহার করেছে, তাও তাদের আপ্যায়নের কথা বলছো? বাবা জানলে আজ একটা কুরুক্ষেত্র বাঁধবেই। যা করার সেটা তো রুবায়াত করেছে। আমার ভাই আর ভাইয়ের বউ তো কিছুই করেনি, তাহলে তুই বা কেন ওদের দোষ দেখছিস আমি বুঝি না। এক হাতে তো তালি বাজে না। মেহরিম নিশ্চয়ই এমন কিছু করেছে যে রুবায়াত এর খারাপ লেগেছে। একসাথে থাকতে গেলে এমন একটু একটু হয়। তোমাকে কিছু বলার নেই মা, সারা জীবন তোমার কাছে তোমার সন্তানের চেয়ে তোমার বাপের বাড়ির লোকজন প্রাধান্য পেয়েছে। একেবারের জন্য মেহরিমের কথাটা চিন্তা করেছো তুমি? আফসোস, ওর কষ্ট কোনো দিনও তোমার দৃষ্টিগোচর হবে না। চুপ কর তুই। আনোয়ার ভাইজান চায় মেহরিনকে ঘরের বউ করে নিয়ে যেতে। এত ভালো ঘর কি তোর কালো বোনের কপালে দুটা জুটবে? ঢাকায় বাড়ি আছে, ছেলে চাকরি করে, ননদ নেই, কোনো ঝামেলা নেই। আমাকে আর জ্ঞান দিতে আসবি না তো। এবারে রুবায়াত এর সাথে মেহরিনের বিয়ের পাকা কথাটা বলেই ফেলবো। রিম হতভম্বের মতো মার দিকে তাকিয়ে থাকে। সারাটা জীবন সে মেরিমকে গায়ের রং নিয়ে কথা শুনে এসেছে। আজও সে মেয়ের কষ্টের চেয়ে তাকে কিভাবে বিদায় করে ঝামেলা মুক্ত হওয়া যায় সেই বিষয়কে বেশি প্রাধান্য দিচ্ছে। মাফিয়া কিং ইমতিয়াজ খানের সাথে বিশ্বাসঘাতকতার ফল কেবল মৃত্যু। রাত প্রায় 12টা বেজে 8 মিনিট। শহরের জনশূন্য গলিতে কুকুরের ডাক ছাড়া অন্য কোনো শব্দ কানে আসে না। এমন নিস্তব্ধ গলি কেঁপে ওঠে পরপর দুটি গুলির শব্দে। মুখ বাঁধা ছিল, তাই লোকটির আত্মচিৎকার তার মধ্যেই সীমাবদ্ধ থাকে। ইমতিয়াজ বা তার দল বদলে কানে পৌঁছায় না। রিভলভার সযত্নে কোঠের ভিতরে ঢুকিয়ে ইমতিয়াজ ঠান্ডা গলায় রাফসানের উদ্দেশ্য করে বলে, ক্লিন দ্য ম্যাস অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড থ্রো দিস বাস্টার্ডস বডি টু অ্যানি গার্বেজ। রাফসান কিছু না বলে শুধু মাথা ঝাঁকায়। কিছু একটা বলতেও যে যেন সে বারবার থেমে যাচ্ছে। সে সাহস করে বলেই ফেলে, বস, আপনার বাবা আরমিন বড় স্যার আপনাকে কল করেছেন। ইমতিয়াজ ভুরু কুঁচকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে রাফসানের দিকে। তার দৃষ্টিতে বিরক্তি, ক্লান্তি দুটোই ছিল। যেটা বলেছি সেটা করো যাও। ইমতিয়াজ রাজবাড়ির কণ্ঠ শুনে রাফসান আর এক মুহূর্ত দেরি করে না, কারণ তার বসের রাগ সম্পর্কে তার ভালোই অভিজ্ঞতা রয়েছে। এই কয়েকদিনে জেনে শুনে কে চায় নিজের প্রাণপ্রিয় জীবনকে বিপন্ন করতে। গাড়িতে উঠেই সেটা মাথায় রেখে চোখ বুজে গায়ে এলিয়ে দেয়। এক ভয়াবহ ক্লান্তির দিন ছিল আজ ইমতিয়াজের জন্য। চোখ বন্ধ করতেই তীব্র ঘুম হামলে পড়ে তার উপর। কিন্তু ঘুমের দেশে তুলে যাওয়ার আগ মুহূর্ত ফোনটা প্রাইভেট করে ওঠে। হাজার বিরক্ত করে ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে ওঠে জেরির নামটা। দিস স্টুপিড ব্লাডি বিচ। এই ঝামেলাটা শেষ হোক, তারপর সবার আগে তোর ব্যবস্থাটা করব। কল রিসিভ করতেই ওপাশে জেরিনে আবেদনময় কণ্ঠ শোনা যায়। ও মাই লাভ ইমতি, লেটস হ্যাভ এ এনজয়েবল নাইট। আজকের রাতটা আমাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষী হোক। একদম কাছে আসবেন না আপনি আমার। কোন সাহসে পা রেখেছেন আমার রুমে? বেরিয়ে যান বলছি, আর এক কদম এগুলে আপনাকে আমি গণপটেনে খাওয়াবো। মেরিমের চড়া গলায় কঠিন শব্দগুলো শুনে শ্যাম ভরকে যায়। শ্যাম তো ভেবেছিল তাকে দেখে তার শ্যামবর্ণী দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু বাস্তব জগৎ শ্যামের কল্পনাতেও তুচ্ছ প্রমাণিত করে সম্পূর্ণ বিপরীতভাবে তার সামনে দাঁড়িয়েছে। কি হলো তোমার শ্যামবর্ণী? সব তো ঠিকই ছিল, তাও কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? মেরিম কয়েক পা পিছিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, কেন এসেছেন আপনি এখানে? দয়া করে দয়া দেখাতে চান আমায়? আফসোস, আপনার এই নিকৃষ্ট দয়ার আমার প্রয়োজন নেই। আমার কারোর দয়ার প্রয়োজন নেই। আমার মতো কালো মেয়ে কারোর ভালোবাসার যোগ্য না, বুঝে গেছি আমি। শ্যাম তো আকাশ থেকে পড়ে। তবে পরিস্থিতি সামাল দিতে সে তার শ্যামবর্ণীকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। মেরিম শ্যামের ছোঁয়া পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়ে। শ্যাম আরও শক্ত করে তাকে বুকের সাথে মিশিয়ে আলতো করে মাথায় হাত বোলাতে থাকে। একটু আগে সে বারান্দা দিয়ে মেরিমের রুমে এসেছিল। রুমে ঢুকতে এসে দেখতে পায় মেরিম আনমনে মেজের দিকে তাকিয়েছে। এটা দেখে শ্যাম মনে মনে অনেক খুশি হয়, কারণ তার মনে হয় তার শ্যামবনি তার বিরহে পাথর হয়ে গেছে। তার শ্যামবনির মনে এসে এই কয়েকদিনের নিজের জন্য একটা জায়গা করে নিতে সক্ষম হয়েছে। কিন্তু শ্যামকে খেয়াল করতেই মেরিমের উদাস চেহারায় যেন রাগের চিহ্ন ফুটে ওঠে।
সাথে সাথে সে স্যামকে নিজের থেকে আলাদা করে তার কটু কথাগুলো শোনাতে থাকে। প্রায় 10 মিনিট বিরামহীন কান্নার পর মেরিম মুখ তুলে যায়। তার চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে, চোখের নিচেরটাও খানিক ফুলে গিয়েছে। স্যাম ভালোই বুঝতে পারছে কেউ তার শ্যামবর্ণীকে কাঁদিয়েছে। এগুলো ভাবতে তার কপাল কুঁচকে যায়, ঘরের রগগুলো দৃশ্যমান হয়ে ওঠে। স্যাম অতি যত্নে মেহরিমকে খাটে বসিয়ে হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ে। দুহাত দিয়ে চোখের অবশিষ্ট পানিগুলো মুছে এলো চুলগুলো কানের নিচে গুঁজে দেয়। আমার শ্যামবর্ণী কি আমার উপর রাগ করেছে? মেরিম বাচ্চাদের মতো মাথা নেড়িয়ে সম্মতি জানায়। মেরিমের এমন নিষ্পাপ মুখের দিকে চেয়ে স্যাম হালকা হেসে দেয়। এই অধম কি অন্যায় করেছে? আপনি এই 2 দিন কোথায় ছিলেন? আসেননি কেন দেখা করতে? মেরিমের কথা শুনে স্যামের মুখে দুষ্টু হাসি ফুটে ওঠে। শ্যামবর্ণী মনে হয় এই অধমকে অনেক মিস করেছে, কিন্তু কেন করেছে? সে তো এই অধমকে ভালোবাসে না, এমনকি 2 চোখে দেখতে পারে না। মেরিম নিজের কথার জন্য অনেক লজ্জা পায়। স্যামের থেকে নিজের দৃষ্টি সরিয়ে এদিক ওদিক তাকায়। না মানে এমনি আর কি। স্যাম আলতো করে 2 হাত দিয়ে মেহরিমের মুখটা ধরে তাকে নিজের দিকে তাকাতে বাধ্য করে। তো বারবার মেহরিম স্যামের দিক থেকে দৃষ্টি সরিয়ে দিচ্ছে। ভালোবাসি তোমায় আমি শ্যামবর্ণী। তুমি আমার কাছে এক অপরিচিত হিমেল হাওয়া, যার উৎস গন্তব্য কিছুই আমার জানা নেই, কিন্তু এই হাওয়া আমার হৃদয়কে বসন্তের সুরে দুলিয়েছে, নিয়ে গেছে প্রেমাতলে। এখন একটা প্রশ্ন তোমার কাছে, ভালোবাসবে আমায়? সারাটা জীবন এই অকর্মণ্যের হাত ধরে কাটাতে পারবে? মেরিম চুপ করে থাকে, কিছু একটা বলতে চেয়েও বলতে পারে না। হয়তো এই 18 বছরের পারিবারিক তাচ্ছিল্য তাকে বারবার ভাবতে বাধ্য করছে। স্যামের কথাগুলো বিশ্বাস হচ্ছে, কিন্তু মন থেকে মেনে নিতে পারছে না। কয়েক মিনিটের এই মন যুদ্ধ মেহরিমকে ক্লান্ত করে তুলেছে। সবশেষে নেতিবাচক চিন্তাগুলোকে দূরে সরিয়ে নিজের মনকে প্রাধান্য দিয়ে সে সিয়ামকে জড়িয়ে ধরে। এটাই হয়তো সিয়ামের প্রশ্নের জবাব। সিয়াম সেটাই মর্মার্থ ভালোই বুঝতে পারে। মেরিমের বাড়িতে রুবাইত ও তার মা বাবা আগমনের মেরিমের মায়ের যেন খুশি আর ধরে না। সে একাই যেন পুরো বাড়ি মাথায় তুলে রেখেছে। রিমা ও মেহরিমের বাবা এসবে বেশ বিরক্ত হলেও মুখে প্রকাশ করছে না। টেবিলের উপর একের পর এক নাস্তার পাশও সাজাচ্ছে মেহরিমের মা। তাদের আপ্যায়নের যেন কোনো ত্রুটি না থাকে, সেই জন্য সে ধমকে ধমকে অস্থির তুলছে কাজের মেয়েটাকে। তার বয়স মাত্র 12, কতই বা কাজ করতে পারে মেয়েটা। আনোয়ার সাহেব যখন তার বোনের সাথে গল্পে মশগুল, তখন রুবাইত আশেপাশে কাউকে খুঁজতে ব্যস্ত। বারবার চারপাশে তাকিয়েও কাঙ্ক্ষিত মানুষটার অস্তিত্ব খুঁজে পাচ্ছে না সে। জীবন ভারী অদ্ভুত। একদিন যাকে সে তাচ্ছিল্য করে আবর্জনার মতো ফেলে দিয়েছে, আজ তাকে আপন করে নিতে মন চাইছে তার। কোনো এক অচেনা কারণে মেরিমের একবার দর্শন তার জীবনে একমাত্র ইচ্ছে পরিণত হয়েছে। আর নিজেকে সংবরণ করতে না পেয়ে রুবাইত সকলের সামনে নিচু গলায় বলে, মেহরিন কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। মেহরিনের সাথে একটু কথা ছিল, ওকে একটু দেখে দিবেন। রুবাইত মেহরিমের সাথে দেখা করতে যাওয়া হুঙ্কার দিয়ে ওঠেন সরোয়ার। মায়ের কাছে মেহরিম আপদ হতে পারে, কিন্তু বাবার কাছে সে কলিজার টুকরা। আর কেউ না জানুক, সরোয়ার সাহেব ভালো করেই জানে যে শেষের দিন তার মেয়ের অসুস্থতার পিছনে রুবাইত অনেকাংশ দেয়। তাই তিনি কোনো মতেই তার মেয়ের সাথে রুবাইতকে দেখা করতে দিবেন না। সরোয়ার সাহেবের রাগের কাছে পরাজিত হয় মেহরিমের মা, কারণ তিনি জানেন আর যদি সরোয়ার সাহেব খেপে যান তবে সে না তার ভাইয়ের বাড়ির কারো এই বাড়িতে ঠাঁই হবে না। তাই তিনি একটু মেকি হেসে রুবাইতের দিকে তাকান। রুবায়াত বাবা, আজ তো রাত হয়ে গেছে, কাল না হয় মেহরিমের সাথে দেখা করো। আর ওর শরীরটা খারাপ, তাই তোমরা আসার আগেই ও ঘুমিয়ে গেছে। রুবাইতের কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে ফুপুর কথা সায় দেন। রুবাইতে থাকার জন্য মেহরিমের পাশের রুমটি ঠিক করে দেওয়া হয়। মুখে না প্রকাশ করলেও রুবাইত মনে মনে ভীষণ খুশি হয়, কারণ রাতে মেহরিমের রুমে প্রবেশ করলে তার ধরা পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ভাই আসবে দেখে মেহরিমের মা তো এলাই আয়োজন করে। টেবিলে কোনো অংশ দেখা যায় না খাবারের পাতিলের জন্য। আনোয়ার সাহেব তো রীতিমতো চমকে ওঠে। আরে বোন, করেছিস কি? এত আয়োজনে কি আছে? আমরা কি তোর পর যে মেহমানদারি করছিস? তোমরা তো আর প্রতিদিন আসো না যে একটু আপ্যায়ন করব। বছরে 3 বছরে যাও একবার আসো, এক রাত থেকেই চলে যাও। আর তোমার বোন জামাই তো আমাকে এত আয়োজন করতে বলেছে। সরোয়ার সাহেব তার স্ত্রীর পাশে দাঁড়িয়ে তার কথাগুলো শুনছিলেন। এটা সত্যি যে তিনি তাদের আপ্যায়নের ব্যবস্থা করতেই বলেছেন, তবে সেটা আন্তরিকতা থেকে নয়, বরং নীরব প্রতিশোধের জন্য। খাবার টেবিলে বসে একসাথে খাওয়ার ফাঁকে
আনোয়ার সাহেব বলে ওঠেন। মেহরিম মামনি খাবে না? না খেয়ে ঘুমালে তো শরীর আরও খারাপ হবে। আমাদের খাওয়া শেষ হোক, পরে না হয় আমি ওকে তুলে খাইয়ে দিব। আনোয়ার সাহেব অনেকক্ষণ ধরে একটা কথা বলতে চাচ্ছেন, কিন্তু তার ভিতরে এক জড়তা কাজ করছে। তার ছেলের জন্য মেহরিমের ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়া হলো না, আর সেখানে তার এই গুণধর ছেলের জন্যই মেহরিমের হাত যাবেন, এটা বলতে গিয়েও তিনি পারছেন না। বোন, আজকে আমরা আসলে এসেছি মেহরিম আর রুবায়াতের বিয়ের ব্যাপারে কথা বলতে। তোরা কি বলিস? আমি এই বিয়েতে রাজি নই। আমার মেয়েকে আমি আপনাদের বাড়িতে পাঠাবো না। সরার সাহেব খাবার খেয়ে দাঁড়িয়ে কথাগুলো বলেন। সবাই তার কথা অবাক হলেও আনোয়ার সাহেব অবাক হন না, বরং এক বিব্রুতের হাসি হাসেন। মূলত নিজেকেই সে বিব্রুত করছেন ছেলেকে মানুষ করতে না পারার জন্য। সরোয়ার, আমি আমার ছেলের তরফ থেকে তোমার কাছে মাপ চাচ্ছি, কিন্তু মেহরিম মামনিকে আমাদের অনেক পছন্দ। আমার মেয়েকে তো আমি আপনাদের সাথে বিয়ে দিচ্ছি না যে আপনাদের পছন্দ অপছন্দের উপর সব নির্ভর করবে। আপনার ছেলের কি আদেও আমার মেয়েকে পছন্দ? ও যে আমার মেয়ের উপর বিয়ের পর কোনো অত্যাচার করবে না, সেটার কোনো নিশ্চয়তা আছে? সবাই চুপ হয়ে যায়, কেউ কেন কথা বলে না। রুবায়েত নিজের পক্ষে কিছু বলতে গেলে বাবার চোখ রাঙানিতে সেও থেমে যায়। আপনারা আমার অতিথি, আপনাদের বেইজ্জত করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমার মেয়েকে আপনাদের কাছে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। টিস্যুতে রক্তমাখা হাত দুটো মুছতে মুছতে ইমতিয়াজ মেঝেতে পড়ে থাকা জেনের লাশের দিকে তাকায়। এক নজর তাকিয়ে মুখ বেঁকিয়ে বলে, ব্লাডি বিচ, ইউ ডিজার্ভ ইট। রাফসান পাশে দাঁড়িয়ে তার বসের দিকে তাকিয়ে আছে। এত নিষ্ঠুর মানুষটা একজনকে ভালোবাসতে পারে, ভাবতে পারেনি সে। স্যার, লাশটাকে কোথায় ফেলবো? আমার মাথায় ফেলবে? ড্যাম, এতদিন ধরে কাজ করছো তাও জানো না লাশ কোথায় ফেলতে হয়? সব কি আমি বলে দিব? না স্যার, বুঝেছি। টিস্যুগুলো বাস্কেটে ফেলে রাফসানের দিকে তাকায়। আমি তোমাদের ম্যামের সাথে দেখা করতে যাচ্ছি, তাই রাত বিরাতে আমাকে কল করার দুঃসাহস দেখাবে না। রাফসান কয়েকটা শুকনো ঢোক গিলে। পৃথিবী সে তার বস ইমতিয়াজকে বাঘের মতো ভয় পায়। ও ওকে স্যার। গভীর রাতে কারো দরজার ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে যায় মেহরিমের। প্রথম সে মনে করে এটা তার বোন জিমা। রাতে সে খায়নি দেখে তার জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু নিদারুণ ঘুম ছেড়ে উঠতে না পেরে মেহরিম একটু চড়া গলায় বলে, আপু আজ আর খাবো না, তুমি খাবার নিয়ে যাও। কিন্তু তার দরজা ধাক্কানো থামে না। শব্দটা ক্ষণে ক্ষণে এতটাই জোরে হয়ে ওঠে যে মেহরিম শেষে বিরক্ত হয়ে বিছানা থেকে ওঠে। তার চোখে এখনো ঘুমের রেশ লেগে আছে। হাম তুলতে তুলতে দরজা খুলতেই রুমের সামনে রুবায়েত ভাইয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে মেহরিমের সকল ঘুম উড়ে যায়। রুবায়েতের মুখে বাঁকা হাসি মেহরিমের বুক কেঁপে ওঠে। সে দ্রুত দরজা বন্ধ করতে নিলে রুবায়েত দরজার ফাঁকে পা ঢুকিয়ে মেহরিমকে ধাক্কা দিয়ে রুমে ঢুকে পড়ে। মেহরিম তার সামলাতে না পেরে বিছানায় পড়ে যায়। এদিকে দরজা আটকিয়ে রুবায়েত মেহরিমের দিকে আগাতে থাকে। আমার দিকে একদম এগোবেন না রুবায়েত ভাই। কি চান আপনি আমার কাছ থেকে? সেদিন আশ মিটিয়ে মেরেও কি আপনার শান্তি হয়নি? আরও মারতে চান আমাকে? মেহরিমের কথা শুনে রুবায়েত ফিক করে হেসে দেয়। নিজের গতি বাড়িয়ে এসে মেহরিমের উপর উঠে পড়ে। এমত অবস্থায় মেহরিম বরফের মতো জমে যায়। রুবায়েত তার সাথে যদি খারাপ কিছু করে বসে। মনের মাঝে এমন হাজারো কুচিন্তা আবির্ভাব হতে থাকে মেহরিমের। ভয়ের চোখ বন্ধ করে ফেলে। এসব রুবায়েতের তাচ্ছিল্য হাসি আর কিছু কথা শুনতে পায় সে। না, এতটা খারাপ দেখতে না তুই। গায়ের রং একটু কালো, কিন্তু চেহারা সুরত, ফিগারে কোনো নায়িকার চেয়ে কম যাস না তুই। অবাক করার বিষয়, এতদিন এগুলো আমার চোখেই পড়েনি। রুবায়েতের মুখে অপ্রত্যাশিত কথাগুলো শুনে মেহরিম ভীষণ অবাক হয়, তবুও চোখ খোলার সাহস পায় না। রুবায়েত তার উপর থেকে উঠে বিছানার পাশে বুকে হাত গুজে দাঁড়িয়ে যায়। হয়েছে, আর নাটক করা লাগবে না। আমি তোকে খারাপ স্পর্শ করার জন্য এখানে আসিনি। মেহরিম চোখ খুলে দেখে আসলে রুবায়েত আর তার উপর নেই। তাই সে মুহূর্তের মাঝে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে যায়। মেহরিম যাতে দরজা খুলতে না পারে তাই রুবায়েত তার হাত ধরে তাকে আটকে ফেলে। আরে করিস কি? আমাকে মাঝরাতে মার খাওয়াতে ইচ্ছা আছে নাকি? আমার হাত ধরেছেন কেন? আমাকে আপনি স্পর্শ করবেন না। ও, কিন্তু আমার স্পর্শ পেতেই তো তুই সবচেয়ে ভালোবাসিস। তাহলে আজ এত অনীহা কেন মেহু? এই সুযোগ তো তোর লুফে নেওয়ার কথা। আমরা দুজন এক রুমে। আপনি কি আমাকে আপনার মতো চরিত্রহীন মনে করেছেন যে যার তার গা স্পর্শ করে আমি নিজেকে অপবিত্র করব? হ্যাঁ, আপনার মতো আমার সাদা চামড়া নেই, কিন্তু আমি আপনার গার্লফ্রেন্ড জেরিনার মতো অপবিত্র নই, বুঝেছেন? আমি জানি তুই অপবিত্র নোস, কিন্তু আমার স্পর্শ যে তোর বাসনা,
সেটা কিভাবে অস্বীকার করবি তুই? তোর ডায়েরিতে তুই লিখেছিলি, বল লিখিসনি? মেরিম গলা শুকিয়ে যায়। তৎক্ষণাৎ তার মনে পড়ে সেই ডায়েরিটা তো স্টোর রুমেই সে রেখে এসেছে। নিশ্চয় রুবের ডায়েরিটা পেয়ে গেছে, সে কারণে সে তাকে আজ ব্ল্যাকমেল করার সুযোগ পাচ্ছে। হ্যাঁ লিখেছি। ওটা এক নাবালিকার অজ্ঞতার অনুভূতি ছিল মাত্র, যার কোনো কিছুই বর্তমানে স্থায়ী নয়। ও তার মানে এখন আর আমাকে ভালোবাসিস না? তোর ভালোবাসা কি এতটাই দুর্বল ছিল যে আমার করা অপমান আর অন্যায়ের সাথে সম্পর্কের জেরে তোর ভালোবাসা নিঃস্ব হয়ে যাবে? কিন্তু আমি বিশ্বাস করি আজও তুই আমাকে ভালোবাসিস। একটু অভিমান হয়েছে আমার উপর। আপনার প্রতি আমার যে অনুভূতিগুলো কাজ করত সেগুলো ভালোবাসা নয়, ভালো লাগা। এতদিন বুঝতে না পারলেও আজ একজনকে প্রকৃতপক্ষে ভালোবেসে বুঝতে পারছি। আপনি কখনোই আমার ভালোবাসার পুরুষ ছিলেন না রুবায়েত ভাই। মেরিমের কথা শুনে রুবাই তেতে ওঠে। তুই অন্য কাউকে ভালোবাসতে পারিস না মিহ। তোর ভালোবাসা পাওয়ার অধিকার কেবল আমার আছে, আর কারণ নয়। আর আজ আমি এখানে দাঁড়িয়ে বলছি আমি তোকে অনেক ভালোবাসি। নাইস জোক। আবারও নিশ্চয়ই আপনার আমাকে নিয়ে হিংস্র খেলায় মেতে উঠতে ইচ্ছে করছে, তাই ছুটে এসেছেন আমার কাছে। বিশ্বাস করি না আপনার কথা। আপনি কখনোই আমাকে ভালোবাসেননি, আর ভালোবাসতে পারবেনও না। বের হয়ে যান আমার রুম থেকে। জানি অনেক কাঠখড় পোড়াতে হবে তোকে পাওয়ার জন্য, কিন্তু আমি দমে যাব না। তোকে অবহেলা করে দূরে ঠেলে দিয়েছি সত্যি, কিন্তু এই ভুল আমি দ্বিতীয়বার করব না। কথাগুলো একশ্বাসে বলে রুবাই ধনন করে চলে যায়। রুবাই চলে যেতেই মেরিন দরজা আটকে আয়নার দিকে তাকায়। রুবাইতের মুখে ভালোবাসি শব্দটা শুনবার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছে। আর কিছুদিন আগে হলো হয়তো মেহরিন সকল অভিমান ভুলে রুবাইতকে কাছে টেনে নিত, কিন্তু আজ সে জানে সে কাকে চায়, কে তাকে প্রকৃত ভালোবাসে। মেরিমের মনে কেবল তার অচেনা প্রেমিকের চেহারায় ভেসে ওঠে। তার কাছে সে জীবনের চরম শান্তি অনুভব করছে। নিজের সিদ্ধান্তের উপর স্থির থেকে হাসি মুখে মেহরিম বিছানায় শুয়ে পড়ে। আর যাই হোক, সে তার অচেনা মানুষের জায়গাটা আর কাউকে দিবে না। গতকাল থেকে হালকা জ্বরে ভুগছে সিয়াম, কিন্তু রাতে খাবার খাওয়ার পর যেন আরও বেড়েই যাচ্ছে জ্বরটা। জ্বরের তীব্রতা এতটাই বেশি যে বিছানা ছেড়ে ওঠার সামর্থ্য নেই তার। এদিকে তার বাবা তাকে একের পর এক ফোন দিয়ে যাচ্ছে ঢাকা ফিরে আসার জন্য, কিন্তু নাসর বান্দার ছেলেকে তিনি রাজি করাতে পারছেন না। বাধ্য হয়ে সিয়ামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তানভীরকে পাঠান সিয়ামের ঘাটটা ধরে আনার জন্য। সিয়াম যখন বিছানায় কাঁদছে ঠিক তখনই তানভীর তার হোটেলের দরজায় এসে উপস্থিত হয়। সিয়াম অনেক কষ্টে টলতে টলতে দরজা খুলে। তানভীর বন্ধু এ অবস্থা দেখে সাথে সাথেই তাকে ধরে ফেলে। আর বলিস না রে, বজ্জাত সিলেটি মশা বাল মশারির ফাঁক দিয়ে ঢুকে কামড়ায়। এই বালের মশার যন্ত্রণায় আমি শেষ। দেখ, জ্বরের জন্য মুখ দিয়ে খালি গালি বের হয়ে যাচ্ছে। কত চেষ্টা করছি, তাও আটকাতে পারছি না। তানভীর সিয়ামের সব ঘটনা শুনে চোখ বুজে মাথা নাড়তে থাকে। সিয়াম আর চোখে তানভীরকে পণ্ডিতের মতো ভাব ধরতে দেখে ডান পা দিয়ে তানভীরের কোমরে এক লাথি মারে। নাটক কম করো প্রিয় বন্ধু। খালি ঢেকচির মতো মাথাটা না নাড়িয়ে আমাকে পরামর্শ দে, কি করব। সিয়ামের লাথি খেয়ে তানভীর হুমড়ে খেয়ে পড়ে। মেঝে থেকে উঠে বিছানায় বসে সিয়ামের মাথায় জলপট্টিটা উল্টে দেয়। তারপর সে ভাবুক কণ্ঠে বলে, এখন তোর কি করা উচিত জানি না, কিন্তু আঙ্কেল বলেছে পরশুর মধ্যে বাড়ি না ফিরলে নাকি তোকে ছাত্রলীগ দিয়ে কিডন্যাপার দিয়ে তুলে আনবে। কি এক হিটলার বাপ আমার। কই ছেলেকে আর ছেলের বউকে মিল করানোর জন্য উঠে পড়ে লাগবে, সেখানে ছেলেকে কিডন্যাপ করার হুমকি দিচ্ছে। আমার বাপ পুরাই বাংলা সিনেমার চৌধুরী সাহেব। সিয়ামের কথা শুনে তানভীর ফিক করে এসে দেয়। ব্যাগ থেকে মোবাইলটা বের করে সিয়ামের সামনে রেখে সে, চৌধুরী সাহেব তোর জন্য এক ভয়েস মেসেজ পাঠিয়েছেন। আমাকে বলেছেন এটা তোকে ভালো করে শোনাতে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? জিরাফের মতো ছাড় শুনি। কতদিন ধরে বাপের গালি শুনি না, শুনে জীবনটা ধন্য করি। এই হতভাগা, গরু, বলদ, নেংটিডুর একটা মেয়েকে মানতে তোর কয়দিন সময় লাগে রে? তোর মাকে যেদিন দেখে পছন্দ করেছিলাম সেদিন তুলে কাজে অফিসে নিয়ে বিয়ে করেছিলাম। আমার যোগ্য ছেলে হিসেবে তোর উচিত ছিল ওই দিন বৌমাকে তুলে নিয়ে বাসায় নিয়ে আসা, আমাকে দুদিনের মধ্যে দাদু ডাক শোনানো। আর তুই কিনা এখন বৌমাকে রাজি করাতে পারলি না। হতচ্ছাড়া, তোর জায়গায় আমি থাকলে এতদিনে 2-3টা বাচ্চা ডাউনলোড করে দিতাম। তোকে আমার নিজের ছেলে বলতেও লজ্জা হয়। আমি শিওর হাসপাতালে আমার ছেলে বদল হয়ে গেছিল। 25 দিনের মধ্যে যদি
আমি আমার বৌমাকে না দেখি তাহলে তোর পিঠের চামড়া তুলবো আমি, হতভাগা। তানভীর সিয়ামের কথা মতো ভয়েস মেসেজটা চালায়। তানভীর অনেক কষ্টে হাসি চেপে রাখার চেষ্টা করছিল এতক্ষণ। ভয়েস মেসেজ শেষ হতেই সে মেঝেতে গড়াগড়ি করে হাসতে থাকে। বাবার এমন অপমান সমেত বার্তা শুনে সিয়ামের জ্বর অনেকটাই কমে যায়। সরু চোখে সে কিছুক্ষণ তানভীরকে পর্যবেক্ষণ করে তাকে আরেকটা লাথি মারে। শালার বাল বন্ধু হয়েছিস। কোথায় একটা উপায় বলবি কিভাবে তোর ভাবিকে পরশু বাপের সামনে নিয়ে যাব? তুই কি না গড়াগড়ি করে হাসছিস? তুই বন্ধুর নামে কলঙ্ক। সরি ভাই, আসলে নেংটি ইঁদুর নামটা তোর সাথে খাপে খাপ মিলে গেছে তো, তাই আর কি। আমি নেংটিদুর হলে তুই উগান্ডার অজগর। শালা বলবি কিছু? সিয়াম আর তানভীর মেরিমের বাসার সামনে দাঁড়িয়ে আছে। তালা খুলে তানভীর আর সিয়াম বাড়ির ভিতরে ঢুকে যায়। এ বলে সিয়াম রান্নাঘরের দিকে চলে যায়। তানভীর সিয়ামের কথা মতো দোতলার রুমগুলোতে দেখতে থাকে। একটা রুমের দরজা ধাক্কা দিতেই সেটা খুলে যায়। তানভীর চুপো চুপো রুমের ভিতরে প্রবেশ করে। রুমে ঢুকতেই তানভীরের চোখ যায় বিছানা শোয়ানো এক সুন্দরী রমণীর দিকে। অন্ধকারও যেন গা দিয়ে নূর ঝরছে। তানভীর এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কি অপরূপ সুন্দরী মানবী। তানভীরের যেন ঘোর লেগে যায়। তানভীর ধীর পায়ে মেয়েটির দিকে এগোতে থাকে। কাছে গিয়ে যখন সে আনমনে মেয়েটির গাল স্পর্শ করতে যাবে তখনই তানভীরের হুঁশ ফিরে আসে। ঠিক তখনই সিয়াম সে রুমে চলে আসে। সে ফ্রিজের সব মিষ্টি সাবার করে দোতলায় উঠে তানভীরকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। তানভীরের কথা সিয়ামের হুঁশ ভাঙে। অতি সতর্কতার সাথে বিছানা থেকে নেমে দরজা খুলতেই তানভীর হুড়মুড় করে ভিতরে চলে আসে। সিয়াম রুবালি ক্লোরোফিল ঢালতে ঢালতে বলে। সিয়াম অজ্ঞান মেরিমকে কোলে তুলে নিচে নেমে মাইকোতে উঠে পড়ে। জ্ঞান ফিরতেই নিজেকে এক বিলাসবহুল বিছানায় আবিষ্কার করতেই মেহরিম হুড়মুড় করে জেগে ওঠে। চারপাশ ভালো করে পর্যবেক্ষণ করে সে। সবই তো তার কাছে অপরিচিত। তবে সে এটা ভেবে অবাক হচ্ছে যে বিলাসবহুল রুমে সে কিভাবে এলো, আর কেউই বা তাকে কেনই বা এখানে আনবে। মনের মাঝে দুশ্চিন্তা উদয় হলে ভয় তার হাত পা অরসর হয়ে যায়। চারদিকে প্রাচুর্যের অভাব নেই। এত কিছুর মাঝে হয়তো সে সবচেয়ে কম দামি। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে দরজার কাছে যায় মেহরিম। না, দরজাটা তো বন্ধ। কয়েকবার ধাক্কা দিয়েও খুলতে পারল না। কী করবে কিছু বুঝতে না পেরে মেহরিম মেঝেতে বসে পড়ে। নিজেকে হাজারো বিপদের মাঝে কল্পনা করে সে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু এই সময় এক অপরিচিত কণ্ঠ কানে এলে মেহরিম পিছনে ফিরে তাকায়। শ্যামবর্ণী। মেহরিম সিয়ামকে দেখতে তাকে জড়িয়ে ধরে। এই অচেনা পরিবেশ, একমাত্র সিয়ামই তার চেনা আপন। সিয়াম সদ্য গোসল করে কোমরে ভেজা টাওয়াল পেঁচিয়ে বেডরুমে এসেছিল। ভয়ের আতঙ্কের কারণে মেহরিন সেটা খেয়াল করেনি। সিয়াম মেহরিমের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, ভয় নেই শ্যামবর্ণী, তুমি আমার কাছে আছো। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মেহরিম সিয়ামের মুখের দিকে তাকায়। চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। কয়েক ফোঁটা পানি মেহরিমের মুখে এসে পড়ে। তারপর ভালোভাবে সিয়ামের দিকে তাকিয়ে বুঝতে পারে সে অর্ধনগ্ন অবস্থায় সিয়ামকে জড়িয়ে ধরেছে। প্রায় সাথে সাথে মেহরিম দূরে সরে হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। সিয়াম অবাক দৃষ্টিতে মেহরিমের কাণ্ডগুলো দেখছে। হঠাৎ মেহরিন কাছ থেকে সরে গেল কেন সেটা ঠিক বুঝতে না পেরে ওঠে সে। কি হলো শ্যামবর্ণী, দূরে গেলে কেন? আপনি গায়ে কিছু না দিয়ে এভাবে বের হয়েছেন কেন? মেহরিমের কথা শুনে সিয়ামের ঠোঁটের কোণে দুষ্টু হাসি দেখা দেয়। সে মেহরিমের মুখের সামনে থেকে তার হাত সরিয়ে বলে, ও এজন্য আমার শ্যামবর্ণী বুঝি লজ্জা পেয়েছে। মেহরিম কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ফেলে। সিয়াম মেহরিমের থুতনি ধরে তাকে নিজের দিকে তাকাতে বাধ্য করে। আমাকে এভাবে দেখার অধিকার শুধুই তোমার শ্যামবর্ণী। এখন অর্ধেক দেহ দেখছো, কিছুদিন পর পুরো দেহ দেখবে। এত লজ্জা পেলে যে আমার বংশধরদের আসতে সমস্যা হবে। সিয়ামের কথা শুনে মেহরিমের গাল লাল হয়ে ওঠে। আপনার একটু লজ্জা নেই? আসলেই নেই, আমার বাবাও সেটাই বলে। মেহরিম সিয়ামকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক এমন সময় দরজা কেউ নক করতে থাকে। সিয়াম বিরক্ত ভরে উঁচু গলায় বলে, কে এসেছে? এসে আমার রোমান্টিক মোডে 12টা বাজিয়ে দিয়েছে। হতভাগা, আমি তো ডাউনলোড দেয়া বাপ। সিয়াম জলদি একটা টি শার্ট গায়ে দিয়ে দরজা খুলে দেয়। দরজা লাগে কি করছিলি? কই কিছু না তো। তুমি কি আমাকে সন্দেহ করো নাকি? হ্যাঁ অবশ্যই, তুই যা কিছু করতে পারিস। তুই যে হারে বজ্জাত ছেলে। একদম বাপের ফুলকপি। তবে রে, সিয়ামের বাবা সিয়ামের কান ভালো করে মুলে দেয়। বাপজান, ছেলের বউয়ের সামনে আমার প্রেস্টিজ পাংচার করো না তো। তোর পেস্টিস থাকলে তো পাঞ্চার করবো হতভাগা। সিয়ামের বাবা এবার মেহরিমের দিকে ফিরে হাস্যমুখ্য বলেন, মামুনি শরীর ঠিক লাগছে? এই হতভাগা তোমাকে রাতের বেলায় তোমার বাসা থেকে তুলে এনেছে।
মেরিন অবাক দৃষ্টিতে সিয়ামের দিকে তাকায়, তারপরে বলে, হ্যাঁ, শরীর ভালো আমার, আপনি চিন্তা করবেন না আঙ্কেল। মেরিন শুধু মাথা নাড়ায়। আঙ্কেল বলো না মা, বাবা বলো কেমন? মেরিন মাথা নাড়ায়। দেখো তোমার নামই তো জানা হলো না, কি নাম তোমার মামনি? মেহেরিন। মেহেরিন মামনি, আমি চাচ্ছি আজই তোমাদের বিয়ে দিতে, পরে না হয় তোমাদের বাবা মাকে জানানো যাবে। তোমার এতে কোনো আপত্তি নেই তো? তার কোনো আপত্তি নেই, কারণ সে জানে তার মা বিয়ে আগেই জানতে পারলে তার সাথে সিয়ামের বিয়ে কিছুতেই হতে দিবে না। আলহামদুলিল্লাহ, তাহলে আজ সন্ধ্যায় তোমাদের 4 হাত এক করে দিব। সিয়ামের বাবা চলে গেলে মেরিন সিয়ামের দিকে তাকায় রাগের দৃষ্টিতে। আপনি এটা কেন করলেন? কি করব, আমার তোমাকে ছাড়া রাতগুলোর কাটাতেই ভীষণ কষ্ট হচ্ছিল, তাই ভাবলাম তুলে নিয়ে আসি। আমি কি সবজি যে যখন তখন তুলে আনবেন? সিয়াম মেরিমের কোমর জড়িয়ে ধরে। না, তুমি আমার শ্যামবর্ণী, আমার চীনাবাদাম, আমার অনাগত সন্তানের মা। সিয়াম মেরিমের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিবে, ঠিক এমন সময় সেখানে তানভীর উপস্থিত হয়। তানভীরের কথা শুনে মেরিন সিয়ামকে এক ধাক্কা দিয়ে মুখে হাত বুঝে রুমের এক কোণায় দাঁড়িয়ে পড়ে। সিয়াম হতভম্বের মধ্যে তানভীরের দিকে চেয়ে থেকে নিজে থেকে তাকায় না। না, সব তো ঠিকঠাকই আছে। তার মানে তানভীর ইচ্ছা করে এমন করছে আমার রোমান্টিক মোডের 14টা বাজানোর জন্য? সিয়াম তোয়ালের গিটটা আরো শক্ত করে বেঁধে তানভীরের কোমরে এক লাথি মারে। তানভীর এক দৌড়ে রুম থেকে বাইরে চলে যায়। সিয়ামের কাণ্ডে মেহেরিন খানিক বিরক্তি হয়ে বলে, আপনি এমন লাফালাফি দাপাদাপি করলে এবার সত্যিই খুলে যাবে। এই টাওয়াল চেঞ্জ করে অন্য কিছু পরুন, লজ্জা শরমের মাথা খেয়েছেন তো। সিয়াম মেরিমের গালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলে, তোমার সামনে চেঞ্জ করবো শ্যামবর্ণী, তুমি কি সব বিয়ের আগেই দেখে নিবে? মেরিম হাতের কাছে এক ঝাড়ু পায়, সেটা সিয়ামের দিকে ছুড়ে দিয়ে বলে, লুচু, বাথরুমে চেঞ্জ করেন যান। সিয়াম মেরিনের দাবড়ানি খেয়ে একটা ট্রাউজার হাতে নিয়ে বাথরুমে চলে যায়। রান্নাঘরে পাওয়ার এক চিটকোট হাতে নিয়ে বসে আছেন মেরিনের মা। সকাল থেকে তার ছোট মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা বাড়ি খুঁজে মেহরিমকে খুঁজে না পেয়ে তার তো মাথায় হাত। মেহরিমের তো কোনো সম্পর্ক ছিল না যে সে পালিয়ে যাবে, তাহলে কোথায় যেতে পারে মেহরিম? রান্নাঘরে গিয়ে পানি খেতে গিয়ে হঠাৎ ফ্রিজের উপর এক চিরকুট দেখতে পান তিনি। মেহরিমের মা রুবাইতের দিকে হতাশ চোখে তাকিয়ে বলেন, বাবা, এই ইমতিয়াজটাকে? রুবাইতের মুখ সকাল থেকেই কালো হয়ে রয়েছে। কাল রাতেও তো মেহরিম নিজের ঘরে ছিল। কয়েক ঘন্টা ব্যবধানে একটা জলজন্ত মানুষ কী করে উধাও হয়ে যেতে পারে? তার গভীর চিন্তায় ছেদ পড়ে মেহরিমের মায়ের কথায়। শহরের এক নামকরা মাফিয়া। হাই হাই, মাফিয়ার সাথে আমার মেয়ের সম্পর্ক কি? শেষে কিনা এক মাফিয়ার নজর পড়লো আমার মেয়ের উপর। সকলে যখন দুশ্চিন্তাগ্রস্ত ঠিক তখনই দরজায় এক অচেনা মানুষের আগমন ঘটে। সকলের দৃষ্টি এড়ালেও রুবাইতের দৃষ্টি এড়ায় না। সিয়াম মিষ্টির বক্স হাতে সোফায় বসে পড়ে। এই ছেলে, তুমি কে? এভাবে না বলে বাড়িতে ঢুকে পড়ছো কেন? হবু ফাদার ইন ল রিল্যাক্স, আমি আপনার হবু মেয়ের জামাই। মানে কি বলছো এসব? আমি ইমতিয়াজ খান সিয়াম। রুবাইত রাগের দৃষ্টিতে এতক্ষণ সিয়ামের দিকে তাকিয়েছিল। নামটা তার কর্ণঘোষের হতেই সে সিয়ামের কলার চেপে ধরে। কোথায় রেখেছিস মেহকে? ও আমার হবু বউ, তুই কোন সাহসে আমার বউকে তুলে নিয়ে গেছিস? রুবাইতের কথা শুনে সিয়াম তার ছেলের হাসি আসে। সিয়াম রুবাইতের হাতটা পিছনে নিয়ে মুচড়ে ধরে, তারপর তার পেটে এক লাথি মেরে তাকে মেঝেতে ফেলে দেয়। দেখুন, আপনাদের সাথে বসে আপনাদের সম্মতি নেওয়ার আমার সময় নেই। আমি আপনাদের মেয়েকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। আজ সন্ধ্যায় আমাদের বিয়ে, আপনাদের জানানো আমার কর্তব্য, তাই জানিয়ে দিলাম। ডংরুমে কাজী সাহেবের সামনে বসে আছে মেহরিম ও সিয়াম। সিয়ামের পাশে দাঁড়িয়ে তানভীর তার দিকে শয়তানি হাসি ছুঁড়ে মারছে। এটা থেকে সিয়াম ভীষণ বিরক্ত হয়, তাই একের পর এক কুনুয়ের গুঁতা দিচ্ছে তানভীরের পেটে। তবু তানভীরের কোনো নড়চড় না দেখে সিয়াম নিম্নস্বরে বলে, সমস্যা কি তোর? এভাবে দাঁত কেলাচ্ছিস কেন? তানভীর সিয়ামের কানের কাছে এসে একটু জোরে বলে কথাগুলো মেহরিমের কর্ণঘোষর হয়, কারণ সে ঠিক সিয়ামের পাশে বসে আছে। তানভীরের কথা শুনে লজ্জায় তার গাল লাল হয়ে ওঠে। তানভীর চুপ কর, তোর ভাবি সব শুনছে। তানভীর তার জিহ্বায় কামড় দিয়ে মেহরিমের দিকে তাকায়। দেখে মেয়েটি 2 হাত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে ভীষণ নার্ভাস। তানভীর ছেলেটা ঠোঁট কাটা বললেও কম হবে, কোথাও কোনো কথা বলা যাবে সেটা এতদিনও বুঝতে পারেনি। না কাজিন সাহেব, দেনমোহরের জায়গায় আমার নাম লিখে দিন। আমি নিজেকে আজ মেহরিনের কাছে সম্পূর্ণরূপে সঁপে দিচ্ছি। দাম্পত্য জীবনের কোনো সময় যদি মেহরিনের মনে হয় যে সে আমাকে ছেড়ে চলে যাবে, তখন যেন দেনমোহর হিসেবে
আমাকেই নিয়ে যায়। ছেলের বুদ্ধি থেকে শ্যামের বাবা মনে মনে ভীষণ খুশি হয়, কিন্তু তিনি সেটা মুখে প্রকাশ না করে মনে মনে বলেন, হতভাগে একটা, ঠিক বাপের মতো হয়েছে, কথায় কেউ তার সাথে পারে না। কবুল বলার পালা এলে শ্যাম নির্লজ্জের মতো একশেষে 3বার কবুল বলে ফেলে। অন্যদিকে মেহরিমকে কবুল বলতে বলা হলে সে কিছুক্ষণ চুপ করে থাকে, যা শ্যামের মনে উদ্বেগের সৃষ্টি করে। শ্যাম মেহরিমের দিকে তাকিয়ে বলে, কি হলো চীনাবাদাম, কবুল বলো। মেহরিম তারপর নিজে থেকেই কবুল বলে দেয়। একথা শোনার সাথে সাথে শ্যাম মেহরিমকে কোলে তুলে সিঁড়ির দিকে যাওয়া শুরু করে। এ হতভাগা বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? কেন, বাসর ঘরে? বিয়ের পর তো আমাদের সেখানেই যাওয়ার কথা। এ বলে শ্যাম মেহরিমের দিকে এক চোখ মারে। মেহরিম লজ্জায় শ্যামের বুকে মুখ লুকায়। লজ্জার জন্য শ্যামের বাবাও কিছু বলে না। তিনি কাজীকে এগিয়ে দিতে রুম ত্যাগ করেন। বাসার ঘর নিজেতে সাজানো ফুলের বিছানায় মেহরিমকে বসিয়ে দেয় শ্যাম। তারপর মেঝেতে হাঁটু গেড়ে বসে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি দেখছেন এভাবে? আমার অনাগত সন্তানের জননী কে দেখছি। আচ্ছা, আমার মেয়ে হলে কি তোমার মতো মায়াভরা মুখ পাবে? আমি এখন কি করে বলবো? আল্লাহ যা চান তাই হবে। শ্যাম দাঁড়িয়ে মেহরিমের হাত ধরে বলে, চলো শোনা শুরু করি। আমার মেয়ে আমাকে বারবার বলছে তার পৃথিবীতে আসার সময় হয়ে এসেছে। আপনার কোনো লজ্জা নেই? কী সব বলছেন? কেন, এখন বাচ্চা নিতে চাও না? আচ্ছা, তাহলে আমার মেয়েকে একটু ধৈর্য ধরতে বলি। কিন্তু চীনাবাদাম, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না, এখনই কিছু একটা হতে যাবে। আপনি একটা মেহরিম আর কিছু বলতে পারে না, কারণ তার ঠোঁট যুগল বর্তমানে শ্যামের অধিকারে চলে এসে।